প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। চ্যানেল 16 এ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুরু হচ্ছে ডায়ালগ ফর ডেমোক্রেসি। আমাদের আজকের বিষয় কি? বিষয় হচ্ছে সমসাময়িক আমাদের যে ঘটনাবহুল বাংলাদেশের অবস্থা, সে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের এই অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের আজকের অতিথি হচ্ছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি হচ্ছেন সদস্য ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। আপনাকে ধন্যবাদ এবং আপনার অগণিত দর্শক যারা দেশে বিদেশে তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা। হ্যাঁ, দর্শকরা আমাকে মাঝে মধ্যেই রিকোয়েস্ট পাঠায় যে রোকেয়া প্রাচী আপুকে আনেন, মানে কথা বলেন। হ্যাঁ, আপনার কথা অনেকেই পছন্দ করে। সেই সাথে আরেকটি যেটি জানাতে চাই, বাংলাদেশে গরম পড়ছে কেমন? একটু যদি আপনি শেয়ার করেন। আম, গরম যেরকম পড়ছে লোডশেডিংও সেরকম হচ্ছে। লোডশেডিং আচ্ছা, তো আচ্ছা। আমরা আগে বুঝতেছিলাম না, ভুলেই গিয়েছিলাম লোডশেডিং, মোমবাতি, জি। চার্জার লাইট। কিন্তু এখন আবার সেই দিন ফেরত এসছে আর কি। আমরা সব পেছনের দিকে ভুলে গেলে ফিরে চলবে না ভাই, সব ভুলে গেলে চলবে না। লোডশেডিং ভুলে যাবেন। লোডশেডিং কি ভুলে গেছিলেন তখন? এখন ভুলে কি বিদ্যুৎ গিয়েছিলাম। থাকে না? এখন আসে। আসে, আসে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমাদের দর্শক বন্ধুরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের YouTube লিংক আপনারা দেখতে পাচ্ছেন। যারা সাবস্ক্রাইব করতে চান প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। আজকে আমাদের বিশিষ্ট অভিনেত্রী রোকেয়া প্রাচী সদস্য ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ তিনি আছেন। তিনি কথা বলবেন। আমরা সমসাময়িক বিষয় নিয়েই কথা বলব। আ উম একটু অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। দেশে বিদেশে যারা রয়েছেন, আপনারা চ্যানেল 16 কে ভালোবাসেন, পছন্দ করেন। আপনাদেরকে সেইজন্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা বলে নেই, আপনারা আপনাদের কমেন্টস গুলো করবেন। মুন্না তুমি দেখাতে থাকবা। আমরা কিছু, কিছু কমেন্টস নিয়ে আলোচনা করব, কথা হবে। এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আপনারা কি বুঝছেন এবং ভবিষ্যতে নির্বাচন হবে কিনা? নানান বিষয় আপনাদের মনে রয়েছে। বাংলাদেশ কেমন চলছে? সেই বিষয়গুলো আপনারা উপস্থাপন করতে পারেন। আমি ১ম এই রোকেয়া প্রাচী আপু আপনার কাছে সেটি জানতে চাই। বাংলাদেশে আবহাওয়া গরম ঠিক আছে, বিদ্যুৎ আসে মাঝে মধ্যে সেটাও ঠিক আছে। কিন্তু রাজনৈতিক আ পরিস্থিতিও তো গরম। ওখানেও তো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা বিভিন্ন রকম অ্যাওয়ার্ড পাচ্ছি এবং বাংলাদেশের আম মাননীয় প্রধান উপদেষ্টা সব দেশে যাচ্ছেন। তিনি রাষ্ট্রীয় খরচে যাচ্ছেন এবং অ্যাওয়ার্ড গ্রহণ করছেন। আমরা এই অ্যাওয়ার্ডের জন্য হ্যাঁ, তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জন্য ব্যাপক সম্মান তিনি বয়ে নিয়ে আসছেন এবং আরো পৃথিবীর যেখানেই যে অবস্থায় অ্যাওয়ার্ড সেরেমনি হোক না কেন, বাংলাদেশ থেকে একটা বহর যেয়ে নিশ্চয়ই তার সেই অ্যাওয়ার্ড সেরেমনিতে পার্টিসিপেট করবে এবং সেখানে যত খরচই লাগে আমরা বাংলাদেশ সরকার সেটি বহন করবে এবং আমরা তারপরেও সম্মান চাই, সুনাম চাই এবং লন্ডনের যে সফরটি আমাদের হয়েছে, এই বিষয়ে আপনার যদি কিছু অর্জন কি আমাদের সেটা যদি একটু বলতে চাই, জানতে চাই, একটু বলেন প্লিজ। লন্ডন সফরের অর্জনটা আসলে ব্যাপক, গরম বাড়িয়ে দেওয়ার মতো আর কি। আচ্ছা, আচ্ছা। লন্ডনে প্রথম হচ্ছে যে ধরেন লন্ডন সফরটা প্রথমে তো জনগণের কাছে এখন এখন স্পষ্ট, যখন শুরুতে যাচ্ছিলেন তিনি তখন মনে জি। হচ্ছিল রাষ্ট্রীয়, কিন্তু যখন ফিরে এলেন সফর। তখন সেটা জি। যেটা ব্যক্তিগত সফর। এবং যখন গেলেন আ একরকম চাকচিক্যময় একটা গোলক ধাঁধা, একটা সাংঘাতিক রকমের বিরাট কিছু। অবশ্য গত 10 মাসে উনি 11বার বিদেশ গেছেন, এর আগের 10বারও আমরা দেখেছি নানান ফানুস উড়েছে। কিন্তু ফেরত আসার পরে সেখানে আমরা দেখেছি সেই সকল দেশের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, ওখানে প্রবাসী বাঙালিদের চাকরি চলে গেছে, যে সকল চুক্তি ছিল চুক্তি বাতিল হয়ে গেছে, আমাদের শ্রমিক ভাইরা ফেরত এসেছেন। আলটিমেটলি উনি যেসব দেশে গেছে সেসব দেশে গিয়ে আমরা কিছু পাইনি, বরং তাদের সাথে আমাদের সম্পর্কটা আ অবনতি ঘটেছে। তার মানে ওই এটা দশ এ এ মাসে ওই 10টি বিদেশ সফরে রাষ্ট্রীয় যে খরচ, অর্থাৎ রাষ্ট্রের টাকার মানে দফা রফা করে অশ্বডিম্ব ছাড়া কিছু আসেনি। আর এবার যেটা হয়েছে, এবার উনি প্রথমে সবাইকে বললেন যে উনি বিশাল রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম এখানে মানে বাংলাদেশের একজন প্রধান যাচ্ছেন, সেই প্রধানের যে প্রধানতম রাষ্ট্রীয় প্রোটোকল, তাকে স্বাগত জানানো, সেগুলো আসলে আমরা কিছুই দেখলাম না। আমরা আসলে লন্ডন সফরে যেটা পেলাম সেটা হচ্ছে ডাস্টবিন পেলাম। লন্ডন শহরে
এত বছরের ইতিহাসে নজিরবিহীন ভাবে ডাস্টবিন পাওয়া গেছে, যেখানে বিদেশিরাও, তারা অবশ্য বাইরে ময়লা আগে ফেলতেন না, কিন্তু ডাস্টবিন পেয়ে সেই ডাস্টবিনে প্রচুর ময়লা ফেলেছেন ওনারা। এবং লন্ডনে বাঙালি, প্রবাসী বাঙালি, পাসপোর্টধারী বাঙালি, বিদেশিরাও প্রচন্ড ভাবে টেররিস্ট ইউনুস, স্টেপ ডাউন ইউনুস, এরকম নানাবিধ, ডাস্টবিন ইউনুস, এরকম নানাবিধ স্লোগানে লন্ডনের রাস্তা মুখরিত ছিল। এবং বিদেশিরাও দেখলাম ভাঙা ভাঙা বাংলায় সেই সকল স্লোগান উচ্চারণ করছে। তো আচ্ছা, আচ্ছা, প্রাথমিকভাবে আচ্ছা। একটা প্রাপ্তি। জি, উনি জি। বলেছিলেন যে কি বলে, ওখানকার স্টারমারের সাথে দেখা হবে, ওনাদের সাথে দেখা করার আগেই স্টারমার চলে গেছেন বিদেশে, কিন্তু উনি বিদেশে যায়নি, উনি তো ওখানেই ছিলেন। তো এই সমস্ত ফাঁক ফোকর গোমর বের হয়ে গেছে। হুম, শফিক সাহেব অর্থাৎ উনি প্রেস সচিব, যিনি কথা বেশি হুম, বলেন, এবারও কথা বেশি বলেছেন, এবং কথা বেশি বলে সেই গোলকধাঁধে নিজে পড়েছেন। একজন রাষ্ট্রের প্রধান বিদেশে যায়, তার সফরের প্রোটোকল থাকে, শিডিউলটা আগেই নির্ধারণ করা থাকে। আমরাই ছোট মোটো মানুষ বিদেশে গেলে শিডিউল ঠিক করা থাকে, কিন্তু একজন প্রধান ব্যক্তি যাচ্ছেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার, সেই ইন্টারন্যাশনাল প্লেয়ারকে ওখানে গিয়ে প্রথমেই বোল্ড আউট করে ফেলা হলো। কোনো রকম প্রোটোকল নাই, কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নাই। আবার তার মধ্যে মনে করেন টিউলিপ সিদ্দিকী, ব্রিটিশ এমপি, তিনি যে চিঠি দিয়েছেন লেবার পার্টির অফিসে এসে এক কাপ চা খেতে খেতে, ইউনূস সাহেব বিদেশি পত্রপত্রিকায় টিউলিপ সিদ্দিকের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে সকল মিথ্যাচার করেছেন, সেগুলো নিয়ে আলাপ হুম। আলোচনার জন্য এক ধরনের আমন্ত্রণ ছিল সেখানে। কাজেই জি, সবকিছু জি। মিলিয়ে প্রথম ধাপে একটু না, নাস্তানুবুদ। তারপরে তো তবে না, তার তারপরে তো ভিতরে অনেক বাংলাদেশকে উনি খুবই অসম্মান করিয়েছেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরাও বিদেশে গেলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করি, উনি একজন জি, দেশের জি। প্রধান হয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ভাবমূর্তি নষ্ট করাও এটাও তো একটা অর্জন। আপনারা শুধু সাফল্যই দেখবেন। বাংলাদেশ বিদেশ থেকে আমাদের শ্রমিকরা, আমাদের মানুষরা, আমাদের দেশের মানুষ ফেরত আসা, এটাও তো একটা বিভিন্ন দেশের সাথে তিনি যেখানেই যাচ্ছেন ব্যাপক অর্জন আমরা মনে করি সেখানে আছে। আমাদের আরো একজন অতিথি আপু আসছেন, আমরা তাকে যুক্ত করে নিতে চাই। জনাব রাজ্জাকুল হায়দার চৌধুরী, তিনি একজন, হ্যাঁ, একজন বর্ষিয়ান আলোচক, একজন বীর মুক্তিযোদ্ধা এবং ব্রিগেড ৭১-এর সভাপতি। আপনি কেমন আছেন? জি, ভালো জি, আছেন? আমি ভালো আছি, ইনশাল্লাহ ভালো আছি। তো আপনার ওখানে কি গরম আপনাকে আছে? ধন্যবাদ। ওই প্রাচী আপাকে তো দেখি, আজকে হুম, প্রথম হুম, সরাসরি মানে কথা হওয়ার সুযোগ হইলো। ধন্যবাদ আপনাকে। হুম। জি, যে আমরা যেটা বলছিলাম, প্রাচী আপা আমাদের অর্জন দেখেন না। আমাদের প্রধান উপদেষ্টা যে বিদেশ সফর গেছেন, বিভিন্ন সময় যান, ১০-১১ বার এরই মধ্যে গেছেন। এরই মধ্যে আমাদের সাফল্য অর্থাৎ অথবা ব্যর্থতা ২ টাই তো অর্জন। একটা জি, কিছু তো জি, জি। হয়েছে। একটা কিছু যে আপনার দৃষ্টিতে লন্ডন সফরটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন। লন্ডন মানে চমৎকার একটা সফর। ওই জি, একটা মানে যে পুরস্কার উনি পেয়েছে না, জি, এটা জি। ওই মানে আপনার আমার থেকে খুব হাই প্রোফাইলের লোক সেই পুরস্কারটা পাই নাই, বুঝছেন নাকি? আচ্ছা, তো আচ্ছা। এটার জন্য ওনাকে লন্ডন যাওয়া লাগে। তারপর দেখা গেল যে ওনার লিস্টে ওনার নাম নাই। কিংস হুম, ফাউন্ডেশনের, হুম। তো এটা আপনিও দেখছেন আমিও দেখছি, কিংস জি, জি, ফাউন্ডেশনের জি। সেখানে নাম নাই। তো আমাদের এখানে হয় কি, ওই যখন প্রাইমারি স্কুলে যখন আপনার বার্ষিক যে পুরস্কার বিতরণী সভা মানে হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হুম, কে দেওয়া হয়। পরে কিছু কিছু বাচ্চা আছে তারা অংশগ্রহণ করে, তারা কান্নাকাটি করে, আমরা ওদেরকে একটা হুম। সান্ত্বনা পুরস্কার দিতাম আর কি। তো এটা হয়তো ওকে। উনি অর্জন করছেন। ওনার তো লোভিস্টের কোনো শেষ নাই। ওনার তো মনে করেন যে যদি ১০ টাকার পুরস্কার হয়, সেখানে যদি উনি ৮ টাকা খরচ করে ২ টাকা তো লাভ থাকে। হিসাবটা তো বোঝেন না, খুবই মানে সহজ হিসাব। কারণ উনি, হুম, আপনি তো ওনাকে সুদখোর বলেন, আপনি সুদ কোথায় দেখলেন? উনি সুদ টুদ খান না। হুম। না, উনি আমি কি খান? বলি না। আপনি তো আছেন, বাইরে আছেন, আপনাকে মনে করুন যে আপনার খুব ঠেকা, আপনাকে আমি $১০০ দিলাম, ঋণ দিলাম। আপনি আমাকে বললাম যে ভাই আপনি খুব সহজ কিস্তিতে আপনি আমাকে শোধ করবেন কি, মাসে মানে সপ্তাহে আমাকে এই $৩ করে দিয়ে দিবেন। আপনি তো মনে করলাম যে $১০০ মাত্র $৩, কিন্তু ৫২ সপ্তাহ পরে কত থাকে এটা? ৫২ ইন্টু ৩ কত হয়? ১৫৬। মানে উনি হুম, ১০০ পাউন্ড, $১০০ থেকে $৫৬ কিন্তু উনি কামায় নিয়ে চলে গেলেন। তো ওনার এই ফর্মুলাটা কিন্তু ওই হিলারি ক্লিনটন, জর্জ সরস এটা খুবই এটা লুপে নিছে আর কি। লুপে নিয়া হুম, ওই আমেরিকার যে যারা বস্তিবাসী আছে, যারা ব্ল্যাক আছে, হিস্পানি জাতীয় যারা আছে, ওদের ওদের ওখানে এটা চালু করে
ওদেরকে এক্সপ্লয়েট করার একটা রাস্তা করে দিয়েছে আর কি। তো এই জন্য উনি ওখানে খুবই সমাদৃত মানুষ। ও আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে, না ঠিক না, আছে, ওইটা ঠিক ওইটা আছে। বুঝেন না, এইটা মেটিকুলাস প্ল্যান তো বুঝেন না, সব এভরি হোয়ার জি, মেটিকুলাস প্ল্যান। এখানে জি, উনি জি। গেলেন, উনি যে ওই যে এত টাকা খরচ করে যে গেলেন, এটা শুধু আচ্ছা, এইটা কত না তো, টাকা খরচ করছে? আপনারা এটা কিভাবে বলেন? 3.5 কোটি নাকি হোটেল ভাড়া দিয়েছে। তো ঠিক আছে, বিমান ভাড়া-টাড়া হ্যাঁ, এগুলো আলাদা গেছে। তো এইটা আহামরি কি রাষ্ট্রে উনি তো 20 কোটি টাকা না খরচ এটা, করলে আমরা কিছু বলতে পারতাম না। উনি তো না সেটা না করেন এটা নাই। না না আহামরি কিছুই না ওনার জন্য। উনি তো যেহেতু উনি মেটিকুলাস প্ল্যানার, তো উনি তো বাংলাদেশের অর্থনীতিকে 12টা বাজাইয়া এখন 14টা বাজিয়ে গেছে। আপনাকে বলবো কি, আমরা উই হ্যাভ গট নো ইকোনমি, আমাদের ইকোনমি বলতে নাই আজকে। ওনার বাংলাদেশ ব্যাংকে, আরে ওয়ার্ল্ড ব্যাংকের উনি তদবির করে আমাদের পদ্মা সেতুর ঋণ উনি বন্ধ করলেন। সেই ওয়ার্ল্ড ব্যাংক ওনার সম্পর্কে কি মন্তব্য করছে? ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে এই বছর আমাদের প্রবৃদ্ধি হবে বিলো 3, 3.3 এবং এটা 36 বছরের সর্বনিম্ন, 36 বছরের মধ্যে সর্বনিম্ন। করোনা কালেও আমাদের 5.5% আমাদের প্রবৃদ্ধি ছিল, এখন সেটা আমাদের চলে আসছে 3.3-তে। আগে আমরা ওই শেয়ার বাজারে শুনতাম এই আপনার কিছু হইলেই দরবেশ সব নিয়ে গেছে, এখন 1 লাখ কোটি টাকা চলে গেল, এটা কোন দরবেশ নিল? দরবেশ তো কেউ দাড়িওয়ালা দরবেশ আছে, কেউ দাড়ি ছাড়া দরবেশ আছে নাকি? এখন দাড়ি ছাড়া দরবেশ যদি নেয় এটা হইলো হালাল, আর দাড়িওয়ালা দরবেশ নিলে এটা হইলো হারাম। কথা বুঝছেন আমার? আচ্ছা, জি, জি, জি। ঠিক আছে, তারপরে আপনাকে অনেক ধন্যবাদ। জি, জি। আর ২-১ লাইনের মধ্যে শেষ করুন। আমরা প্রাচী আপার কাছে যাব। আপনার অনেক আচ্ছা, তো কথা জমে আছে বুঝতে পারছি। জি, না কথা হইলো যে ওই যে উনি মানে বললো না, এখানে আসার পরে শেখ হাসিনার সময় ব্যাংকগুলা সব লুট হয়ে গেছে, জি, 2,86,000 কোটি টাকা মানে খেলাফি ঋণ আছে। তো এখন উনি এই গত 11 মাসে এটা হইলো 54 বছরে 2,86,000 কোটি টাকা হইলো খেলাফি ঋণ। এ আল্লাহ রহমতে গত 11 মাসে উনি এটা 1.5 লাখ কোটি টাকা খেলাফি ঋণ বেড়ে গেছে, 1.5 লাখ কোটি টাকা। আচ্ছা, আচ্ছা। এই যে বুঝছেন নাকি? উন্নতি মানে ওই তো 45 বছরকে উনি রেকর্ড করে ফেলছেন। তারপরে জি, উনি জি। গেলেন ইয়াতে, লন্ডনে গেলেন, কাকে নিয়ে গেলেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর হইলো আপনার দুর্নীতি এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে। চেয়ারম্যান। দুইটা বডি হইলো সাংবিধানিক বডি, এরা কোন সরকারের নিকট জবাবদিহি করে না, এরা জবাবদিহি করে রাষ্ট্রপতির কাছে, সংবিধানের কাছে। এরা জি। দুর্নীতি দমন কমিশন একটা সিরিয়াস প্রতিষ্ঠান, সেখানে মনে করেন যে আপনি রাষ্ট্রের কোন দায়িত্বে আছেন, আপনার বিরুদ্ধেও একটা এলিগেশন আসতে পারে, তখন তারাই এটা তদন্ত করে। উনি এমন এক ভদ্রলোক, উনি ইয়ারে খবর দেয়, আপনার প্রধান বিচারপতিকে খবর দেয়, ওনা দেখা করে। বাংলাদেশের ইতিহাসে এই নজির নাই, বাংলাদেশ কেন পৃথিবীর কোন ইতিহাসে নজির নাই যে সরকার প্রধানের সাথে প্রধান বিচারপতির খবর দেয়, উনি তার সাথে দেখা করে। তো উনি তো আপনার বলছেন ওনার তো সুনাম চারিদিকে, তো এগুলা তো রেকর্ড হচ্ছে। এবং আপনি 1 মিনিট আমাকে মানে সময় দেন। ওনার বিরুদ্ধে আইসিসিতে একটা মামলা হচ্ছে, আইসিসির আর্টিকেল 15-এ। এটার এই মামলাটা করতেছে ডাউটি স্ট্রিট চেম্বার, যেটার এই অন্যতম সদস্য হইলো আমাদের মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী মানে কে টেমার। এখন উনি ওই যে ওখানে যাওয়ার উদ্দেশ্যটা কি? উনি পাগল জি, হয়েছিলেন কেন? ওনার সাথে দেখা করার জন্য। ওই হাতে পায়ে ধরে যদি মামলাটা যদি না করা হয়, কারণ এই মামলা যখন শুনানি হবে, ওনার যে সুনামটা সারা বিশ্বব্যাপী ছড়াই পড়বে। কারণ এই যে ডাউটি স্ট্রিট চেম্বার, এখানে ব্রিটেনের সবচেয়ে মানে আপনার স্বনামধন্য যারা মানে আপনার ব্যারিস্টাররা আছে, ওদের একটা বডি এটা। সুতরাং এখানে তাদের তদন্ত শেষ হয়ে আসছে, বোধহয় সহসাই এই মামলাটা রুজু হবে। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি লিখেছেন ইসমাইল ভাই ওনাকে বলতে দিন, শুনতে ভালো লাগছে। জি, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা নেক্সট কমেন্টস, আমরা আমাদের দর্শক মন্ডলী অনেক কিছু লিখছেন, স্বাধীন চিন্তা। তিনি বলছেন আমার মনে হয় ইউনূসের শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছে। কারণ ইউনূস যাই করে তার বিপক্ষে যায়। শেখ হাসিনার জনপ্রিয়তার সমর্থন সে খারাপ বলে নাই, ভালো বেড়ে বলছে। যাচ্ছে। জড় বেড়ে যাচ্ছে। মানুষ বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম। জি, স্বাধীনতা চিন্তা, ধন্যবাদ আপনাকে। নেক্সট
আপনারা যারা দেখছেন লাইভটি একটু প্লিজ শেয়ার করে দিবেন। আমাদের আজকের ২ জন আলোচককে আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্বজিৎ ভৌমিক, মুক্তিযুদ্ধের সপক্ষে ব্যক্তিদের দেখে অনুপ্রেরণা পাই। জি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আর ইনি হচ্ছেন বীর মুক্তিযুদ্ধের সমর্থক। নজরুল ইসলাম, জুলাই সনদে বিএনপি যখন স্বাক্ষর করবে তখনই বোঝা যাবে নির্বাচন হবে কি না। এইজন্যই শর্ত জুড়ে দিয়েছেন লন্ডনের বৈঠক। আচ্ছা, ফজলুল হক তিনি বলছেন, ইউনূস প্রেসিডেন্ট, তারেক প্রধানমন্ত্রী, মানুষ বুঝে। ধন্যবাদ আপনাকে। ফজলুল হক, মনিরুজ্জামান, এখানে সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করে নিজের ব্যক্তিত্বের পরিচয় নিশ্চিত করব। জি, আপনাকে আরো ধন্যবাদ। জি, সবাই ভালো ভালো প্রশ্ন করবেন, টাকলা টাকলা একটু কম বললেন, ভালো। ওগুলো অবশ্য টাইম নষ্ট। মোহাম্মদ আখতারুজ্জামান ইসমাইল ভাই, গত ২-৩ দিনের ঘটনায় মনে হচ্ছে তারেক রহমান ইউনূসের কাছে তার দল, ইউনূসের কাছের দল এবং দেশকে কিস্তিতে বিক্রি করছে। ও, আবার কেউ কেউ কিস্তিতে ইলেকশনের কথাও বলছে, যে মাসে ৪টা করে এলাকায় যদি এমপি ইলেকশন হয়, ৪টা করে দেশে, তাহলে ৩০০ আসনের আসাদ শেখ নৌকার উপর নির্ভরশীল বাংলাদেশের মানুষ। জি, ধন্যবাদ আপনাকে। আহ, ফজলুল হক, মুসলিম দেশ মানেই আমেরিকা, সব দেশেই সৈন্য আছে, বাংলাদেশে এমন হলে রাজাকার আরাম পাবে। জি, এটাও ভালো কথা। আমাদের সেন্ট মার্টিন আছে কিনা আমরা জানি না। রোকেয়া প্রাচী, আপনার কাছে যাব। অনেক দর্শক আমাদেরকে ফোন করেছেন, কথা বলছেন। ৫.৫ কোটি প্রিয় ভাই, ৩৯ জনের খরচা, এটা ভাই সামান্য। এগুলো একটা রাষ্ট্রের জন্য এগুলো কোনো ব্যাপার না। আমি বলছিলাম, উনি যদি ১০-২০ কোটি টাকা খরচ করতেন, তাহলে আমরা কিছু করতে পারতাম না। উনি দেশের মানুষের কথা ভেবেছেন, কৃচ্ছ্রতা দেখিয়েছেন। ৩-৪ কোটি টাকা খরচ করছেন হয়তো এই ট্যুরে। নেক্সট আরো হ্যাঁ, আগামীতে ২-১ দিনের মধ্যে হয়তো অন্য কোনো দেশের খবর আমরা পেয়ে যাব যে কোথাও অ্যাওয়ার্ড হচ্ছে কিনা। প্রাচী আপা, জি আপনি বলুন। এখন নির্বাচনের কথা অনেকেই বলছে। নির্বাচনের ব্যাপারে একটা সম্মতি আমরা দেখতে পাচ্ছি, যে হোটেল কি, অর্চার্ড কি হোটেল যেন বিখ্যাত হয়ে গেছে। লন্ডন বৈঠকে যে হোটেলটির নাম বেশ আলোচিত হয়েছে। লন্ডন বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে, বিএনপি যার পদত্যাগ চেয়েছিল, ফজলুর রহমান সাহেব, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার নেতৃত্বেই, তার পদত্যাগ চেয়েছে, তার নেতৃত্বেই একদম আলোচনাটা হয়েছে। সেই আলোচনার বিষয়ে আপনার কোনো মন্তব্য যদি থাকে একটু করবেন প্লিজ। আলোচনার বিষয় তো মতেও থাকে, এখন এটাই তো আলোচনার মূল জায়গা। সেটা হচ্ছে যে জি, জি। দেখেন, মানে যে মানে যাকে নিয়ে বিতর্ক হলো বাংলাদেশে, বিএনপি যাকে নিয়ে যার পদত্যাগ দাবি করলো, এবং যাকে নিয়ে প্রশ্ন উঠলো যে আমাদের মানবিক করিডোর, বাংলাদেশের ভূখণ্ডের নিরাপত্তার বিষয়, বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয় যাকে নিয়ে প্রশ্ন উঠলো, সেই ব্যক্তিটিকে নিয়ে, যে ব্যক্তির সাথে লন্ডন সফরে গেলেন, মিটিং করলেন, যার সাথে মিটিং করলেন, তিনি কে? তিনি আম, বাংলাদেশের সর্বোচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত একজন অপরাধী, হুম। যার সম্প্রতি এই সময়ের সময় তার সেই মামলাটা থেকে তাকে খালাস দেয়া হয়েছে। আমরা জানি যে ৬৩ জেলায় ৫০০ স্থানে বোমা হামলার পৃষ্ঠপোষক, জঙ্গিদের পৃষ্ঠপোষকতা, ১০ ট্রাক অস্ত্র মামলার পৃষ্ঠপোষক, এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলার যিনি প্রধানতম পৃষ্ঠপোষক, যার জি। অপরাধ সর্বোচ্চ আদালতে প্রমাণিত হয়েছে, শাস্তি হয়েছে, যিনি মুচলেখা দিয়ে বিদেশে চলে গেছেন, তার সাথে তিনি সফর করতে লন্ডনে গেছেন। মূলত এটি ছিল তার আসলে মেইন কারণ, লন্ডন সফরের প্রধানতম একটি কারণ। দ্বিতীয় কারণ ছিল, যেটি আমাদের আহ, আমার অগ্রজ শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা উনি বললেন, যে কিয়ার স্টারমারের সাথে দেখা করা, একটা হাতে পায়ে ধরে কিছু ম্যানেজ আচ্ছা, করা। স্টারমারের সাথে দেখা করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ঠিক না করে কিভাবে তিনি ইংল্যান্ডে গেলেন, এটাও অনেকের প্রশ্ন। জি। উনি তো অনেকটা ওই যে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের মতো, উনি চেষ্টা করেছেন অনেক রকম, নিশ্চয়ই চেষ্টা করে কোনো ফলাফল পাননি, কিন্তু উনি মনে মনে আশা করে গেছেন জনগণকে। উনি ভেবেছেন উনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, কাজে এটা ওনার জন্য ওয়ান টুর ব্যাপার। তো এই ওয়ান টুর ব্যাপার, ইন্টারন্যাশনাল প্লেয়ার, আর ওনার তো আসলে প্রধানতম টার্গেট ছিল তারেক রহমানের সাথে মিটিং। এটা ছিল রদ দেখা কলা বেচা। এটাও যদি হয়ে যায় তাহলে উনি একটা ম্যানেজ করে আসবেন। তো সেই কারণে ওনার যিনি অনেক বেশি কথা বলা, ওনার শফিক সাহেব, প্রেস সচিব, উনি আগ বাড়িয়ে বলে দিয়েছেন ইন্টারন্যাশনাল প্লেয়ারের জন্য এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট কোনো ব্যাপারই না। তো এবং তারপরে যখন উনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন না, উনি একটা সুন্দর কথা বলে আমাদের সবাইকে রামসাম যদু মধু বোঝানোর চেষ্টা করলেন যে ভদ্রলোক কানাডা চলে গেছেন। স্বাভাবিক, কানাডা গেলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দিবে। কিন্তু দুর্ভাগ্য দেখা গেল যে উনি আসলে লন্ডনে আছে, ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। তো বরাবরের মতো, ও, এবং ইউনূস সাহেবের মিথ্যা কথা,
বাঙালি ধরে ফেলেছে। উনি এরকম অনেক মিথ্যে, উনি প্যাথোলজিক্যাল লায়ার, সাইকোপ্যাথ এবং প্যাথোলজিক্যাল লায়ার। প্রচুর মিথ্যা কথা বলেন, প্রচুর বিকৃত রুচির মানুষ। কারণ যখন কেউ ক্ষমতা এসেই বলে যে নিশ্চিহ্ন করে দিব, রিসেট বাটনে সব মুছে দিব, তখন বুঝতে হবে যে উনি সাইকোপ্যাথ। তো যাই হোক, যার জন্য সে অ্যাপয়েন্টমেন্ট খেলা প্রোটোকল দেখিয়ে ওনারা গেছেন। ওনাদেরকে তো একজন রাষ্ট্রের প্রধান ব্যক্তি বিদেশে যাচ্ছেন সফরে, উনাকে তো কেউ সেভাবে বরণও করে নেয়নি। পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা যখন লন্ডন সফর করেছেন ওনার রাষ্ট্র ক্ষমতার সময়, আমরা তো দেখেছি কি রাজকীয় সংবর্ধনা ওনার জন্য। কিন্তু হ্যাঁ রাজকীয় সংবর্ধনা পেয়েছেন, তাহলে ইউনূস সাহেব কেন পাচ্ছেন না ইন্টারন্যাশনাল প্লেয়ার? পাচ্ছেন না এই কারণে, কারণ আমাদের যিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, জি মেটিকুলাসলি পরিকল্পনার জনক যিনি, জঙ্গি জনক যিনি, হুম তিনি তো হুম হুম যে জঙ্গি পালেন, উনি যে জঙ্গিদের নেতা, উনি যে সন্ত্রাসীর নেতা, উনি যে জঙ্গিদেরকে উনার সময় ছেড়ে দিয়েছেন, যারা পুলিশের উপর হামলা করে, থানা পুড়িয়ে দেয়, সেই সকল জঙ্গি সন্ত্রাসীদেরকে উনি ইন্ডেমনিটি দিয়েছেন। কাজে সারা বিশ্বব্যাপী উনার সম্পর্কে কিন্তু মানুষের এখন প্রশ্ন আছে। উনাকে আর ওই যে উনি নোবেল পেয়েছেন, সুদের ব্যবসা করেন, এগুলোর চাইতে বড় বিষয় হচ্ছে উনি এখন জঙ্গি মদতদাতা। কাজে জঙ্গি মদতদাতা হিসেবে উনাকে বরণ করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কমিউনিটির কিন্তু কোয়েশ্চেন আছে এখন। উনাকে নিয়ে সকলে দ্বিধাগ্রস্ত। সেই কারণে উনাকে কিন্তু ও সেভাবে কোনো পরিচিতি দেওয়া হয়নি। আর উনি কোনো রাষ্ট্রীয় সফরে যাননি, উনি এটা ওনার ব্যক্তিগত সফর। উনি আমাদেরকে রামসাম যদুমধু বুঝিয়েছেন। তো উনি খলিল সাহেবকে নিয়েই, যে খলিলকে নিয়ে বিএনপির লোকজন পদত্যাগ চেয়েছে, সেই খলিলকে দিয়ে উনি তারেক রহমানের সাথে বৈঠক করলেন। অর্থাৎ উনার আরেকটি মেটিকুলাসলি ফাঁদের মধ্যে তারেক রহমানকে নিয়ে বিএনপিকে সেই ফাঁদের মধ্যে ফেললেন। সেটার প্রথমতম কারণ হচ্ছে উনি নির্বাচন দিতে চায় না। নির্বাচন নিয়ে যেটুকু আওয়াজ বিএনপি করেছে সেটিকে থামানোর জন্য তারেক রহমানের সাথে বৈঠক করে এবং খলিলুর রহমানকে সাথে নিয়ে ও জবাব উনি দিয়েছেন। তাতে কি হলো, তারেক রহমানকে উনি যে বৈঠক নিয়ে যা রামসাম যদুমধু যা উনি বোঝানোর চেষ্টা করেছেন, প্রধানমন্ত্রী বানাবেন কি অমুক বানাবেন, তার চেয়ে বড় যে বার্তাটা জনগণের কাছে আসে সেটি হচ্ছে একজন দেশের প্রধান ব্যক্তিগত সফরে লটবহর নিয়ে দেশের টাকা নষ্ট করে তিনি কি করলেন, তিনি একজন সর্বোচ্চ অপরাধীর সাথে বৈঠক করলেন। এবং সে বৈঠকে তিনি যে রাজনৈতিক আলাপ আলোচনা করলেন তার মধ্য দিয়ে প্রমাণিত হয় উনি আসলে নির্বাচন দিতে চায় না। নির্বাচন না দেওয়ার জন্য উনার ওই বৈঠকটা করা প্রয়োজন ছিল, কারণ তাদেরকে উনি হাতের মধ্যে নিলেন। এবং এর ফলে কি হলো, জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে তারেক রহমান এবং বিএনপি ইউনূস সাহেবের সাথে হাত মিলালো। তখন জি বাংলাদেশে আসলে কি দাঁড়াচ্ছে, আওয়ামী লীগ, এনটি আওয়ামী লীগ, স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষের দুটো দল হয়ে গেল। স্বাধীনতার বিপক্ষে ইউনূস, জামাতে ইসলামী, বিএনপি, এনসিপি, এবিসিডি, ইএফজিএইচ, যে সকল জঙ্গি ইসলামিক যে দলগুলো আছে হাসনাটা সহ, তারা একদিকে। আর স্বাধীনতার পক্ষে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ যদি তার সাথে অন্য রাজনৈতিক দলগুলো যুক্ত হয় তারা। জি তাহলে বাংলাদেশে এই মুহূর্তে জনগণের কাছে এই জিনিসটা স্পষ্ট যে মেটিকুলাসলি যে চক্রান্ত করে জুলাইতে জি যে জঙ্গি সন্ত্রাসী হামলা করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই রাষ্ট্র ক্ষমতা দখলের মাস্টার মাইন্ডদের সাথে, সেই জঙ্গি সন্ত্রাসীদের সাথে বিএনপি তারেক রহমান যুক্ত হয়ে গেল। জি জি আপু জনগণের আপনাকে এখানে সামনে জি স্পষ্ট। আপনাদের ভিতরে অনেক কথা জমে আছে। আমি কাউকে থামাতে পারছি না। এটা ভালো, ভালো। তো আপনারা নিজেরাই যদি থেমে যান তাহলে আরো ভালো হয়। আরো ভালো হয়। নিজেরা থেমে যে ঠিক আছে আমি এই পর্যন্ত বললাম। থামতে পারছি না। আচ্ছা, আই অ্যাম লিজেন্ড নির্বাচনের কথা ভুলে যান আপনারা। ধন্যবাদ আপনাকে। আমি দর্শকদের কিছু মতামত নিই। তারপর রাজ্জাক সাহেবের কাছে আসছি। ফরহাদ হাবিব আসলে কি জুলাই সনদ ঘোষণা করা হবে? এই ঘোষণা দিয়ে আসলে কি বুঝাতে চাচ্ছে জাতির জানা উচিত। এটা নিয়ে নাটক হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। নাটক-টাটক সবাই বুঝে গেছে এখন। নাটক বুঝে, সিনেমা বুঝে দেশের মানুষ ভালো। খাদিজা জান্নাত পুরা শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অসহায়। ডাক্তার ইউনূসের কাছে বাংলাদেশটা আতঙ্কের নাম। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অসহায়। জি, ধন্যবাদ আপনাকে। তারপরে আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। শামীমুর রহমান ইসমাইল, এটা অন্য নাম। ইসমাইল ভাই অনুষ্ঠান চালিয়ে যান। আচ্ছা অনেকে রিকোয়েস্ট করছেন যে অনুষ্ঠানটা যাতে লম্বা হয়। আপনারা যদি কথা বলতে রাজি থাকেন আমি রেডি আছি। প্রিন্স জাবের বাংলাদেশ আওয়ামী লীগের জয় আসবে ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। এস এম আনিসুল ইসলাম বিগত 10 মাসে কিস্তি কাকুর জনগণের
করের টাকা দিয়ে 13 বার বিদেশ সফর। এইসব সফর নেহাত উনার ব্যক্তিগত। জি, আপনি বুঝে গেছেন। এতে জাতি কি পেল? জাতি আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি। ওই যে মায়ের দোয়া, মায়ের দোয়া তো ভালোই। যে দেয়ালে, দেয়ালে থাকে যে ওগুলো নিয়ে ওগুলো মায়ের দোয়ার তো ভালোই আছে, ওইটার একটা সম্মান আছে। কিন্তু যেটা উনি বুকে ধরেছিলেন, ওরে বাপরে বাপ! অসাধারণ। আচ্ছা, আমি ইউনূস হজ করে নাই কেন? উনার টাকা পয়সা নাই। উনি অর্থবিত্ত থাকলে আল্লাহ পাক বলছেন যে তারা হজে যাবে। কিন্তু উনার তো নেই। কাজে উনি কিভাবে যাবেন? ও আচ্ছা, করিডোরের বর্তমান হালচাল কি? ভাই আছে, আছে মনে হয় এখন। আমরা এটা জানি না। কিন্তু সেটা নিয়ে এখন কোনো আলোচনা নাই। ওইটা দেশবাসী ভুলে গেছে। এবিসি, এসডি, তারপর তিনি দেখেছেন ইউনূসের লাজ লজ্জা বলে আছে বলে মনে হয় না। আপনার কি কারণে মনে হচ্ছে না ভাই? আচ্ছা, আমি রাজ্জাক সাহেবের কাছে যাব। দর্শক আপনারা লাইভটি শেয়ার করে দিন এবং কমেন্টস করতে থাকুন। ভালো, মুন্না তুমি দেখাইতে থাকো। শেখ হাসিনা আসবে, আবার বাংলাদেশ আসবে, প্রিন্স যাবেন। জি, রাজ্জাক সাহেব আপনার কাছে এখন যেটা যে রোকেয়া প্রাচী যে কথাগুলো উপস্থাপন করলেন, যে সেখানে অনেক কথাই তিনি বলেছেন যে উনি পুরস্কার-টুরস্কার আসলে স্টার মারের সাথে উনার দেখা হয়নি। আসলে রাষ্ট্রীয় সফর হলে তো স্টার মারের সাথে দেখাই হইতো, অ্যাপয়েন্টমেন্ট থাকতো, এটা তো স্বাভাবিক। কিন্তু অযথা কেন উনি স্বাভাবিক। একজন পুরস্কার নিতে গেছে, উনি কেন তাকে সময় দিবেন? সেটাও একটা স্বাভাবিক বিষয়। এখন যেটা আপনার কাছে জানতে চাই, উনি নাকি ৩০ মিনিট ব্যক্তিগত আলাপ করেছেন রাজার সাথে। আমরা একটা ছবি দেখেছি রাজার সাথে দাঁড়ানো। আরেকটা ছবি দেখেছি একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে দাঁড়ানো ছবি। এবং যে শফিকুল আলম উনি বলছেন যে বৈঠক হয়েছে। বৈঠক হইলে বৈঠকের ছবিটা কোথায়? বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা কিছু আমরা দেখেছি, দিয়েছে, বানানো মনে হয়েছে অনেকের কাছে। যে ৩০ মিনিট যদি রাজার সাথে বৈঠক হয়, সেই বৈঠকের কি একটা ছবি থাকবে না? আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি আপনার না, জি, এসব 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 ছবি দরকার হয় না তো, কারণ হচ্ছে এখন তো মানে কিছু কিছু ব্যাপার আছে ইনভিজিবল থাকে আর কি, বুঝছেন নাকি? লিখে এগুলা দিলেই তো হইল না? এগুলা সাধারণে দেখে না আর কি। এটা জাদুঘর জাদুঘর ছাড়া এগুলা কেউ দেখে না। আচ্ছা, আচ্ছা। এটার চোখের দৃষ্টিটা বা চশমাটা আলাদা থাকতে হয়, বুঝছেন নাকি? তো সুতরাং এইগুলা মানে ওই দাঁড়ায় দাঁড়ায় ছিল আর কি, উনি যে বসেছিল দেখলেন না উনি, সবাই পুরস্কার প্রাপ্ত সবাই দাঁড়িয়ে আছে, কারো হাতে পুরস্কারের ওই এটা নাই, আপনার ওই ছবিটা কিন্তু ওনার হাতে ছিল। বুঝলেন না জিনিসটা? জি, উনি একটা আলাদা ইম্পর্টেন্ট না? ওই যে বললাম সান্ত্বনা পুরস্কার, তো এটা তো বুঝলেন তো, এটা আপনার একটা দামি পুরস্কার আচ্ছা। পেয়েছে উনি। আপনার হুম, মাত্র 5.5 কোটি টাকা খরচ করছে, গেছে এই আর কি। না, এটা আবার হিসাবে বোধ গন্ডগোল আছে, মানে 2 কোটি গেছে আপনার আমিরাতের টিকেটে, আর সাড়ে হুম। তিন কোটি গেল হোটেল ভাড়া। তারপর যে 39 জন গেল, এদের তো ডেইলি ভাতা লাগে একটা, মানে আপনার খরচ ওইটা বরচ ভুলে আছে গেছেন তো। তো? জি, জি জি, ভাইয়া, জি জি, ভাইয়া, জি। খাওয়া খাওয়া দাওয়া আছে না, এইদিকে সেদিকে আছে, আর কত কিছু আছে, খাওয়া পানি মধ্যে না, খাওয়া দাওয়া আছে, এগুলো আছে আর কি। তো যাই জি, হোক, আচ্ছা। এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে একটা রাষ্ট্রকে, একটা রাষ্ট্রের এই দায়িত্বে থাকে রাষ্ট্রকে একটা হেয় করার, মানে সে যখন বলে যে এখানে আমি নির্বাচন হবে না কারণ মানুষ ভোট বিক্রি করে, আমার পুরো জাতিকে সে অপমান করে আসছে। এটাই হি তো ইজ হচ্ছে। মানে হি ইজ মানে এটা এটা তাকে বাংলাদেশে তাকে একদিন জবাবদিহি করতে হবে। এই বাংলাদেশের 1946 সালে এই ভোট দিয়ে আমরা পাকিস্তান আনছি। 1954 সালে আমরা নৌকার পক্ষে ভোট দিয়া আমরা এই মানে আপনার পূর্ব বাংলাতে আমরা সরকার গঠন করছি। 1970 সালে আমরা আমরা ভোট দিয়ে, আমাদের জনগণ ভোট দিয়ে আমাদের এই যে আজকে স্বাধীনতার পথকে আমরা উন্মুক্ত করছি। তারপরে সেইটা দিয়ে আমরা 72 সালে সংবিধান করলাম। 73 সালে আমরা আবার মানে আবার আমাদের প্রথম নির্বাচন হইলো। তো এইভাবে আমাদের যতগুলা, এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে একটা আলাদা একটা নজির আছে। শুধু একবার বাংলাদেশে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে, সেটা হলো 2001 সালে। 2001 সালে আওয়ামী লীগ নির্বাচনে হেরে যায় এবং শেখ হাসিনা তখন এটা ক্ষমতা একমাত্র হস্তান্তর শেখ করে। হাসিনার সরকারই সেটা খালেদা জিয়ার হাতে সেই ক্ষমতাটা হস্তান্তর করে। যদিও সেই নির্বাচন নিয়ে বহু কথা আছে, কারণ 2001 সালে শেখ হাসিনা ক্লিন্টনের মুখোমুখি বলছিলেন যে আমরা গ্যাস রপ্তানি করব না, এবং সেই গ্যাসটা পাওয়ার কথা ছিল ভারতের, ইউনিকল কোম্পানির গ্যাসটা। সেদিন ভারতও আমাদেরকে সেই নির্বাচনে অসহযোগিতা করছে। তারপরও দেখা গেছে যে টোটাল যে ভোট কাস্ট হয়েছে সেটা আওয়ামী লীগ 1% ভোট বেশি পেয়েছিল। তারপরও সেদিন সেই পরাজয়টাকে মেনে নিয়ে শেখ হাসিনা সেটা হস্তান্তর করছিল। তো কারণ আমরা আমাদের আমাদের একটা মূল লক্ষ্য কি, যে আমরা খালি সংবিধানের তো 4টা মূলনীতি আছে, আপনার বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজবাদ। গণতন্ত্র মুখে বললে তো হবে না, গণতন্ত্র আমাকে প্র্যাকটিসে দেখাইতে হবে। যাই হোক, তো উনি আমাদের পুরা জাতিটাকে বিশ্বের বিশ্বের কাছে মানে উনি ছোট করতেছে।
ওনার এই জবাবদিহিটা ওনাকে করতে হবে, এটা অত্যন্ত সিরিয়াস জি ব্যাপার। এবং ওনাদের মধ্যে চাচাবাতিদের মধ্যে যে কথাটা আমরা শুনছি, এটা মানে কয়েকটা মানে মানে ইয়াতে মানে নির্ভরযোগ্য সূত্রে বিশ্লেষণ আছে যে জি 40 মিনিটে ওনাদের যে নিজস্ব বৈঠক, সেই বৈঠকে কিছু ব্যবসায়িক ডিল নাকি মানে কমপ্লিট হয়েছে। এবং নির্বাচন, ওই যে নির্বাচন করতেছে। এখন তো আমরা তো নির্বাচন নিয়ে মাথা ঘামানি আমাদের দরকার নাই, কারণ আমরা তো নাই, নির্বাচন আমরা তো ফিল্ডে নাই, না আমরা জি তো বাতিল মাল হয়ে গেছি। তো মানে আমাদের নাম শুনলে ওনাদের জ্বর উঠে কেন? ওনাদের জ্বর উঠে, জামাতের জ্বর উঠে, বিএনপি জ্বর উঠে কেন? জ্বর উঠে আওয়ামী লীগের? কারণ এই পর্যন্ত আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের মানে যারা আমাদের বিপক্ষে মত যারা আছে সাংবাদিক আছে, তারাও যখন জরিপ করে 57, 58, 60% ভোট মানে জনমত আওয়ামী লীগের পক্ষে আসে। তাইলে এই 60% লোক মানুষকে বাদ দিয়ে আপনি নির্বাচন করবেন? এত সোজা? 96 সালে তো নির্বাচন করছেন, মাত্র 45 দিন ছিলেন। অনলি মানে 15 ফেব্রুয়ারি নির্বাচন করছেন, 31শে মার্চ আপনাদেরকে নিজেরা পার্লামেন্ট ডাকিয়া, পার্লামেন্ট ডিজলভ করিয়া, তত্ত্বাবধায়ক সরকার করিয়া আবার নির্বাচন দেওয়া লাগছে। তো এখনো, সুতরাং আওয়ামী লীগকে বাদ দিয়ে এত সাহস করবেন না আপনারা। জি আমরা এখানে, আমরা যারা ওই প্রাসী আপাও বাংলাদেশে আছে, আমরাও আছি। আমরা যেমন আজকে খুলনাতে আওয়ামী লীগের মানে খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী ভাইকে, 75 বছর বয়স, ওনাকে একটা মার্কেটের সামনে মানে হেনস্থা করা হইলো, শারীরিক নির্যাতন করা হইলো, তাকে নিয়ে আবার পুলিশ থানা দিয়ে আসলো। কিন্তু যারা নির্যাতন করলো তাদেরকে কিছু করলো না, মানে ওনাকে গ্রেপ্তার দেখানো হলো। তো এটা আমরাও সেই মবের ভয়ে সবসময় থাকি, কিন্তু বাট উই ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে যে কি, ওকে আমরা আমরা এই কেয়ার করি, এটা চলবো না। কারণ আমরা জানি এই দেশের মানুষ মুক্তিযুদ্ধকে মানে বঙ্গবন্ধুকে এবং জয় বাংলাকে ধারণ করে, এবং সেটা হয়তো একটু সময় লাগবে, বাট উইল কাম ব্যাক। জি আমরা ওকে আমরা ভালোভাবে কাম ব্যাক করবো। জি, জি, এখানে আপনাকে হ্যাঁ, ঠিক আছে। ভালো একটা সঠিক সময় শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে। কামরুল আহসান, রেসপেক্ট টু অল অফ ইউ। ধন্যবাদ আপনাকে। আ মুন্না কমেন্টস গুলো একটু বলো। আমি লাকি আপুর একটা কমেন্টস দেখলাম কি খালেক খালেক এসকে আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের এবং হত্যা, মব ভায়োলেন্স অপরাধের মামলা হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা হলে ভালো। খালেক হচ্ছে না। ওই কি একটা নিউজ দেখলাম তো, লাকি আহমেদ হচ্ছেন, উনি অনেকবার কমেন্টস করছেন, আমি বলতে মনে নাই। আপা এদেশে থাকলে সাবধানে কথা বলেন। তা না হলে গুম গুম করে ফেলবে। হ্যাঁ, আসিফ নজরুল। ও আচ্ছা, আচ্ছা। আশঙ্কা আছে। গুম হয়ে যেতে পারেন। লাকি আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ। এবং আরো অনেকেই অনেক রকম প্রশ্ন করছেন। খালেক আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের মব ভায়োলেন্স এর বিচার হচ্ছে। এটা ঠিক আছে। আচ্ছা কি একটা নিউজ দেখলাম যেন, আমি আর অত বিশ্লেষণে যাইনি, আলাপ আলোচনা না, করব এটা। এটা হচ্ছে, এটা অলরেডি তদন্ত শেষ, মামলাটা হবে সহসা। জি, জি। এই বৈঠক আসন ভাগাভাগির বৈঠক এবং দেশ বিক্রির বৈঠক। খায়রুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। আসন ভাগাভাগি এবং দেশ বিক্রি। মোহাম্মদ শামীম, ডক্টর মোহাম্মদ সুদখোরকে সহযোগিতা করবে সেও চোর, সুদখোর। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সুদখোর। এটা তো সুন্দর লিখছে। বীরাঙ্গনা, ইসমাইল ভাই আপনার কাছে প্রশ্ন, সিএএ এর আ কথা ১০০% সত্য ধরে নিলে এদেশের মানুষ টাকার বিনিময়ে শুধু ভোট নয়, জুলাই বিপ্লবে অংশ নিতে পারে। এই বিষয়ে জুলাই স্টেক হোল্ডার বামেদের মন্তব্য পাওয়া যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটা রোকেয়া প্রাচী আপা আপনার কাছে এখন, মুন্না তুমি দেখাইতে থাকো। নজমুল ভাই, আমি শেখ হাসিনাকে রেসপেক্ট করি কিন্তু আওয়ামী লীগকে না। ঠিক আছে? মানুষ রক্ত দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় আনবে, বিপরীতে টাকা দিয়ে অসংখ্য সহসভাপতি বানাবে। ধন্যবাদ আপনাকে। আ আপনার কাছে যেটি জানতে চাই যে, ওই রেজ্জাকুল হায়দার সাহেব তিনি একটা বিষয় উপস্থাপন করেছেন, এটা ভালো। সেটা হচ্ছে কি, আমি এখন নিজেই ভুলে গেছি কি যেন ওই যে বলতে চাই, হ্যাঁ, আমার মনে পড়েছে এখন। সেটা হচ্ছে যে উনি কথা বলেছেন বিদেশি সংবাদপত্রের সাথে আমাদের, ওইটা কিন্তু সফল হয়েছে। বিদেশি সংবাদপত্র সাংবাদিকরা যে আসে, আমাদের প্রধান উপদেষ্টার ইন্টারভিউ নেয়, এটা কিন্তু উনি খুব এনজয় করেন। এবং সেখানে তিনি রাজ্জাক সাহেব যেটা বললেন যে, আমরাও শুনেছি বাংলাদেশের মানুষকে টাকার বিনিময়ে ভোট দেওয়ার কথা তিনি বলেছেন। আন্তর্জাতিক মিডিয়ায় এই ধরনের আলোচনা
এই ধরনের কথা আমাদের দেশের ভিতর হতে পারে, আমরা বলি এই করে সেই করে। বাংলাদেশে টাকা যে দেয় এটা ঠিকও আছে এক ধরনের। দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে। সো ভোট যারা করে, নির্বাচন যারা করে, তারা যদি কিছু দেয়, একজনে যদি ১ মাস চা খেতে পারে, ১ মাস ২ কেজি চাল পায়, অসুবিধাটা কি? আমি এটার অত বিপক্ষে নাই। যে যার আছে সে খরচ করুক। না হলে তো সে খরচও করবে না। নির্বাচন আসলে যদি কিছু দেয়, ভোট দেওয়ার সময় মানুষ যারে ভালো লাগে তারাই ভোট দেয়। এইটা কিন্তু চিন্তা করেই দেয়। সো আন্তর্জাতিক মিডিয়ায় এই ধরনের কথা বলা, দেশের মানুষ টাকা দিয়ে টাকা খেয়ে ভোট দেয় আরেকজনকে, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? শিষ্টাচার বহির্ভূত এক ধরনের বক্তব্য। উনি যখন আন্তর্জাতিক মিডিয়ায় কথা বলেন, বেফাঁস কথা, একদম একদম মানে গ্রামের একদম একজন সাধারণ মানুষের মতো উনার কথা। দেশে যে সংবাদপত্রগুলোর সাথে উনি ইন্টারভিউ দিয়েছেন, বিদেশের ইন্টারভিউগুলো দিয়েছেন, উনার কথা নিয়ে সারা পৃথিবীতে যে কোনো আলোচনা, গবেষণা হবে বা একটা চিন্তার উদ্রেক ঘটবে, আপনার কাছে মনে হয়েছে কিনা এরকম কোনো কথা তার শুনেছেন যে এই কথাটা নিয়ে আলোচনা করা যায়? জি, প্লিজ। উনার তো উনার যে চেয়ারে উনি আছেন, যে চেয়ারটা উনি দখল করেছেন, তো সেই চেয়ার দখল করতে গিয়ে তো অনেক লাশ পড়েছে, এবং সেই লাশ ফেলার জন্য অনেক টাকা খরচ করেছেন, এবং সেই টাকাগুলো এসছে ডিপ স্টেট ষড়যন্ত্রের সেই সকল সংস্থাগুলো থেকে। তো উনার দেখার জগতে ডিপ স্টেট ষড়যন্ত্রের টাকায় উনারা কিন্তু পুলিশ মেরেছে, স্থাপনা ধ্বংস করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরেছে, এই মব বাহিনীকে পালছে তো টাকা দিয়েই, ইন্ডিমনিটি দিয়েছে যাদের জন্য, তাদেরকে তো টাকা দিয়েই পালা হয়েছে। কাজে উনার মাথার মধ্যে কিন্তু এই টাকা ব্যাপারটা আছে। আর প্রোটোকলে কথা বলার, সৌজন্যতার কথা বলার ঝাড়ি কিন্তু উনি একবার নরেন্দ্র মোদীজির কাছ থেকে পেয়েছে। উনি সেভেন সিস্টার নিয়ে কিন্তু একবার খুব শিষ্টাচার বহির্ভূত কথা বলেছিলেন। যাই হোক, এর আগে কিন্তু উনি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে সানডে টাইমসে কিন্তু অত্যন্ত গর্হিত ভাবে বলেছেন যে শেখ পরিবার কিভাবে দুর্নীতি করেছে, এই সমস্ত বিষয় উনি কিন্তু বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু টিউলিপ সিদ্দিকী এবার তাকে বলেছিল যে লেবার পার্টির অফিসে আসেন, আপনি যেসব কথা বলেছেন সেগুলো নিয়ে খণ্ডন করা যেতে পারে, সেগুলো নিয়ে কথা বলা যেতে পারে। উনি কিন্তু কথা বলেননি। তো উনার এই যে বিদেশি পত্রিকার সাথে কথা বলার বিষয়ে উনার যে আগ্রহ, সেটার এর আগেও আমরা দেখেছি। বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বলেছেন, 1971 সাল নিয়ে বলেছেন। আর এবার যেটা উনি বলেছেন, এটা ওনাকে প্রশ্নটা করা হয়েছিল যে নির্বাচন বিষয়, নির্বাচনটা কবে হতে পারে, নির্বাচন বিষয় ওনার পরিকল্পনা কি। যেহেতু উনি আসলে নির্বাচনটা দিতে চান না, তো নির্বাচনটা দিতে না চাইলে কি হয়, উনার নির্বাচন নিয়ে ক্ষুব্ধতা আছে, উনি নির্বাচনে যেতেই চান না, যার জন্য উনি কিন্তু নির্বাচন বিষয়ে কথা বলতে বলতে উনি কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছেন। যার ফলে এটার প্রকাশভঙ্গি এটা, নির্বাচন দিয়ে কি হবে, জনগণ তো টাকা খেয়ে ভোট দিবে, অর্থাৎ জনগণ টাকা খেয়ে ভোট দিলে জনগণ কাকে ভোট দেবে। তো উনার ধারণা, উনি জানেন, উনি কিন্তু আমার আপনার মতো বোঝেন, উনি শিক্ষিত মানুষ, উনার আশেপাশে প্রচুর পিএইচডি কেনা বেচা আছে ওনার কাছে, যারা ওনাকে রিপোর্ট দেয়। উনি জানে না এমন কিন্তু না, উনি রাত কানা না, উনি সবই জানেন, শিক্ষিত শয়তান বলা যেতে পারে। তো উনি জানে যে না, এখানে আমি একটু ওনার কথা বলি একটু। শিক্ষিত মানুষ যে আপনি বললেন, উনার শিক্ষা থেকে আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম বা আমাদের দেশ কি শিখছে, কি লাভবান হচ্ছে? উনার থেকে কি শিক্ষিত শিক্ষা বললাম, পাচ্ছে? শিক্ষিত শয়তান না, আমি তো জন্যই বললাম শিক্ষিত শয়তান। শয়তান যদি শিক্ষিত আচ্ছা, হয়, ক্রিমিনাল যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর। উনি তো সাধারণ না, উনি হচ্ছেন সাইকোপ্যাথ। অসাধারণ। দেখেন, তো দেশের মানুষ সম্পর্কে উনি কি বলছেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে, যে টাকা খেয়ে ভোট দেয়, অর্থাৎ জনগণ মানে জনগণ মানে 20 কোটি জনগণ, এখানে কোনো ক্যাটাগরি নাই। হুম। উনি তো আসলে কোনোদিন বাংলাদেশকে ওন করেন না। আমি তো আমার বাংলাদেশকে গালি দিতে পারবো না, কারণ আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশকে ওন করি। ইউনূস সাহেব বাংলাদেশে ওন করেনি, উনি উনি মানে যতদিন থেকে ডক্টর ইউনূস হয়েছেন আজ পর্যন্ত এমন কোন 5টা রেকর্ড আছে যে বাংলাদেশের জন্য 5টা টাকা উনি দান করেছে কোথাও? বাংলাদেশের এত বিপর্যয়, এত কিছু ঘটেছে, কোনোদিন উনি 5টা কথা বলেছে বাংলাদেশের জন্য একজন অ্যাক্টিভিস্ট না, না, হিসেবে? না। না, সমাজ না। নিয়ে কোনো কথা বলেছে, নারী বিষয়ে কোনো কথা বলেছে অ্যাক্টিভিস্ট হিসেবে, সমাজ সচেতন হিসেবে, শিক্ষিত মানুষ ছাত্রদের নিয়ে কোনো কথা বলেছে? বলেননি। উনি কখন কথা বলেছেন? যখন উনার মেটিকুলাসলি চক্রান্তটা সফল হয়েছে। উনি চক্রান্তটা করেছেন দীর্ঘ যুগ ধরে, এবং সেটা সফল হয়েছে যখন, তখন উনি আসছেন কথা বলতে। যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে ধানমন্ডি 32 সহ বাংলাদেশকে যে ভাঙচুর হচ্ছে, স্থাপনা ধ্বংস হচ্ছে, উনি বলেছেন শেখ মুজিবের মেয়েকে জিজ্ঞেস করেন, শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন। এটা তো ওনার বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে না। উনি যখন, উনি যেভাবে বলছেন যে আমি সবকিছু রিসেট বাটন, উনি সাংবাদিককে কিভাবে, উনার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল? আপনি কি প্রশ্ন করছিলেন ওনাকে? যে সাংবাদিক, প্রথম বিদেশি একজন সাংবাদিক প্রশ্ন করছিল, উনি যার জবাবে উনাকে ধমক দিয়ে বললেন যে আপনি তো কোনো কিছু সব এইটাতেই যাচ্ছেন কেন। এই যে উনার বডি জি। ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ উনি বাংলাদেশকে উনি ঘৃণা করেন আসলে।
এটা না বোঝার কোনো কারণ নাই। উনি জনগণকে যে বললেন টাকাকে ভোট দেয়, অর্থাৎ হুম। প্রতিটা জনগণকে উনি অসম্মান করেছেন, উনি বাংলাদেশকে অসম্মান করছেন। এই যে অসম্মান করছেন, এই যে এগুলো কেন করছেন উনি? কারণ উনি বুঝে গেছেন একটা জিনিস, উনি আজকে জি, ছাত্রদেরকে দিয়ে উনি ক্ষমতায় টিকতে পারবে না। আমি একটু সময় নিচ্ছি, ছাত্রদেরকে উনি ক্ষমতায় জি, টিকতে পারবেন না। এজন্য জি, ছাত্রদের বিষয়ে উনার কিন্তু এখন আর কোনো পজিটিভ দৃষ্টিভঙ্গি নাই। উনি জানে জি, এনসিপির ঘাড়ে পা দিয়ে উনি ক্ষমতায় টিকতে পারবে না। উনি জানে এবি পার্টি, সি পার্টি, ডি পার্টি দিয়ে উনি ক্ষমতায় থাকতে পারবে না। উনি জানে জামাত ইসলামের উপরে ভর করে উনি এককভাবে ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে উনার কি প্রয়োজন? উনার প্রয়োজন এই জামাতি ইসলাম, হিজবুত তাহরি এবং এই যে এনসিপি টেনসিপি জঙ্গি এদেরকে সহ উনার শক্তিশালী আরেকটা রাজনৈতিক দল দরকার, যাদের ভোট আছে বা যাদের মধ্যে হয়তো মুক্তিযুদ্ধের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদেরকে উনার লাগবে। তাদেরকে কেন লাগবে? কারণ তারা কিছুটা হলেও আওয়াজ করছিল যে নির্বাচন দিতে হবে, নির্বাচিত প্রতিনিধি লাগবে। এখন তাদের যদি উনি নির্বাচন না দিতে চায়, তাহলে কার মুখ বন্ধ করতে হবে? উনার বিএনপির মুখ বন্ধ করতে হবে, এবং সেটা করতে হলে ওনাকে তারেক রহমানকে লাগবে। কাজে উনি যে উনি একটা ফাঁদ পেতেছেন, উনি একটা ফাঁদ তৈরি করেছেন। সেই ফাঁদে উনার সহযোগী ছিল খলিলুর রহমান সাহেব, যিনি বাংলাদেশের নাগরিক না। উনি তারেক রহমানের মাধ্যমে বিএনপিকে জনগণের বিপরীতে এনে দাঁড় করিয়ে সেই ফাঁদের মধ্যে ফেললেন। কারণ উনি নির্বাচন কোনোদিন দিবেন না, উনি ক্ষমতা জি। ছাড়বেন না স্বাভাবিক নিয়মে মৃত্যু না হলে। ও আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ লিজা। ফারজানা সাংবাদিক রোজিনা এখন কই? ও সাংবাদিক রোজিনার কথা উনি আবার মনে করিয়ে দিলেন প্রথম আলো। রোজিনা এখন আমরা আসলে জানি না উনি দেশে নাকি বিদেশে, সেটা ঠিক বুঝতে পারছি না। মুন্না, তুমি কমেন্টস গুলো কি দেখাবা না? তুমি কোথায় আছো এখন? মুন্না গুম হয়ে গেল নাকি? জি। শরীফ আদমি তিনি বলছেন মানুষ নেতার সাথে ফটো তোলে না। আমি রোকেয়া প্রাচীকে সম্মান সামনে পেলে একটা ফটো তুলতাম। আচ্ছা, আচ্ছা। মানুষ নেতার সাথে ফটো তোলে না। ঠিক আছে। আপনার সাথে একটা ছবি তুলতো। আহমেদুল্লাহ বানরের পিঠা ভাগের অপচেষ্টা হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। অনেক, অনেক ভালো, ভালো কথা বলছে। আজকে ভালোই লাগছে। মোহাম্মদ ইয়াসিন তিনি বলছেন, "ভালো কাজ ভালো মানুষ, কঠিন কাজ, জয় বাংলা।" ধন্যবাদ। কামরুল আহসান, পুরস্কারটা কিনতে কত গেল সেটা জানা যাবে কি আর কিছু না। এটা কিনতে ওই শুধু ইয়েকে টাকা দিতে হয়েছে, যারা লিয়াজো করে মিডিয়া তাদেরকে দিতেছে, কিন্তু অ্যাওয়ার্ডটা অত কিছু না, ওখানে কোনো খরচ নাই। ওইটা এখান থেকে বানায় নিয়ে গেছে নাকি ওখানেই, এটা ক্লিয়ার না। আব্দুস সালাম মিয়া একজন সাজাপ্রাপ্ত ক্রিমিনালের সাথে বৈঠক করে জাতিকে অপমানিত করা হয়েছে। আচ্ছা, এটাও একটা কথা। এটা নিয়ে ইয়াসিন, বিরোধী শক্তি যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগের তৃণমূলের অনেকেই এখন কথা বলছেন আওয়ামী লীগের সাথে বাংলাদেশ নামক দেশটির সম্পর্ক মিশে আছে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে ভাবা যায় না। ধন্যবাদ। এস এম আনিসুল ইসলাম, যেখানে দেশে এক টাকাও বিনিয়োগ নেই, কারখানা বন্ধ, বেকারত্ব বাড়ছে, দেশের অর্থনীতি ধ্বংসের দিকে, সেখানে উনি বিদেশ সফরে গিয়ে ফটো সেশন নিয়ে ব্যস্ত। এই যে কিভাবে যে ফটো সেশন, আপনারা শুধু বলেন। খন্দকার ইলিয়াস, এই প্রথম কোন রাষ্ট্রের প্রধান বিদেশ গিয়ে দেখা করতে হলো একটি রাজনৈতিক দলের নেতার সাথে। ওরে বাপ রে বাপ! এটা তো মারাত্মক কথা। রাষ্ট্রপ্রধান বিদেশ গিয়ে একজন রাজনৈতিক দলের নেতার সাথে সাক্ষাৎ করছে। তার মানে আর কিছুই অর্জন নাই। ডাস্টবিন শপিং সম্পর্কে কিছু বলুন। না, ওনার কারণে আজকে ডাস্টবিন এত জনপ্রিয়তা পেয়েছে। শফিক সাহেবকে ধন্যবাদ। এবং আমরা যে ময়লা আবর্জনা ডাস্টবিনে না ফেলি, সেইটার ব্যাপারে একটা সচেতনতা কিন্তু তৈরি হয়েছে। এখন ডাস্টবিন যেভাবেই হবে, শফিক সাহেবের কৃতিত্ব এবং ময়লা আবর্জনা মানুষ ডাস্টবিনে ফেলবে। লিজা ফারজানা, শেখ হাসিনার পক্ষে ৮০% নারী থাকবেই। আচ্ছা, মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। খাদিজা তিনি বলছেন, জান্নাত, বাংলাদেশের মানুষ কিভাবে অপমান করলো ভাই, বললে বাঙালি জাতিকে টাকা দিলে ভোট দেয় না, এই নাউজুবিল্লাহ। এইটাও তো এই খারাপ কথা বলেছে। দর্শকও বুঝতেছে এখন। দর্শক মন্ডলী, আপনারাও নিশ্চয়ই বুঝে গেছেন যে ওগুলো হচ্ছে ফটো সেশন। ধরেন আমি কোথাও গেলাম, ওখানে আমার ১০ জনের সাথে দেখা হইলো। এখন আমি একজন ভিআইপির ছবি পত্রিকায় দিয়ে বললাম যে ওনার সাথে আমার বৈঠক হয়েছে, এই ধরনের, আমি বিদেশ গেছি, এটা আমি দেখেছি। আর যদি বৈঠক যদি হয়েই থাকে, তাহলে বৈঠকে কি আলোচনা হলো সেই বৈঠকের একটা ছবি, যেমন তারেক রহমানের সাথে বৈঠক
বৈঠক হয়েছে, সেখানে বৈঠকের ছবি আছে। আপনি রাজার সাথে যে বৈঠক হইল সেটার একটা মিনিমাম ছবি আপনার কাছে নাই। আর রাজা পার্সোনাল ব্যাপারে আধা ঘন্টা কথা বলছে, এইটাও সম্ভব কিনা এটা জনগণকে মানে আশাহত করেছে। এই ধরনের অসত্য পত্রপত্রিকা দিয়ে পত্রিকায় যেটা দিয়েছে সেটা পত্রিকায় ছেপে দিয়েছে। জি, তো রাজ্জাক এটা সাহেব আপনার ছবি না কাছে আসি। জি। জি আহ, জি ইকবাল প্লিজ। ভাই, কয়েক সেকেন্ড, এই ছবি মানে রাজার সাথে ছবি না পাওয়ার একটা কারণ আছে। সেটা হচ্ছে না, একটা আমরা দেখেছি যখন দাঁড়ানো ছবি পেয়েছে, ওইটা কালার চেঞ্জ করে না, দিয়েছে। রাজার কালার চেঞ্জ। কারণ জি। শফিক সাহেব যে আমাদের ডাস্টবিন শফিক মানে প্রেস সচিব যিনি, উনি তো আসলে দেখছিলাম প্লেন থেকে যখন প্রধান উপদেষ্টা বেরোচ্ছে তখন সেই ফটো সেশন করছিল, মানে প্রেস আচ্ছা। সচিবই এবার প্রেস ফটোগ্রাফার ছিলেন। তো তা উনি তো আবার নতুন আইফোন পেয়েছে, আমার ধারণা বৈঠকের ছবি উনি তুলতে পারে নাই কারণ আইফোন হ্যাং হয়ে গেছিল ওনার। মোবাইল নিয়ে যায়নি বা ঠিক আছে। যদি না ওনার ওইরকম তার নতুন আইফোনটা উনি হ্যাং অপারেট করতে পারেনি, হ্যাং হয়ে গেছিল। হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগের ৮ কোটির সমর্থক আছে খায়রুল ইসলাম। জি, রাজ্জাক সাহেব আপনার কাছে আসি। জি, একটু বলবেন আমি ওই যে লন্ডন থেকে কি আমরা দেশে আসি এবার? লন্ডন বৈঠক শেষ করি। এখন তো উনি হ্যাঁ দেশে। জি। হ্যাঁ, এখন আর লন্ডন থাকি না। এখন বাংলাদেশে। তবে বাংলাদেশ বিমানে এসছে আসার সময়। এটা কিন্তু একটা এই যে খরচ আ তিনি করতে চাননি, সেভ করেছে। ভালো। বাংলাদেশ বিমানে এসছে। তবে অনেকে বলছেন বাংলাদেশ বিমানে যায়নি। বাংলাদেশ বিমান নাকি ডাইরেক্ট যায় লন্ডনে। তো লন্ডনে ডাইরেক্ট গেলে উপরে যদি তেল-টেল শেষ হয়ে যায়, এটা তেল নেওয়ার কোনো জায়গা নাই উপরে। তো এমিরেটস এ গিয়েছেন। এমিরেটস এ ওখানে ওখানে তো ট্রানজিট আছে। ওখানে আবার ফুয়েল-টুয়েল নিয়ে তিনি আবার সেখান থেকে লন্ডন গেছেন। এটা হ্যাঁ নাকি জি। মানে ওই যে ওই এটা নানা রকম ফুয়েল লাগে তো, বলেন না। হ্যাঁ, হ্যাঁ, এটা নাকি ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আইডিয়া। যে হুম নিরাপত্তার হুম। জন্য উনি এমিরেটস এ গিয়েছেন। এগুলো লাগে আপনি জি। এখন দেশে আসলে কি নির্বাচনের দরকার আছে? নির্বাচন কি জন্য? এটা একটু বলবেন। নির্বাচনের দরকার আছে কিনা? এত ষড়যন্ত্র হলে নির্বাচনের আদৌ দরকার? আমরা কতদিন এগুলো নিয়ে আলোচনা করব? নির্বাচন হবে কিনা, নির্বাচন হবে কিনা? আপনার কাছে কি মনে এখন হয়? এখন নির্বাচন কি আদৌ শুনেন, দরকার আছে? এখন আমি আমার কাছে তো এই প্রশ্নের উত্তর পাবেন না, এটা উত্তর পাবেন ইউনূসের কাছে, শফিকের কাছে। শফিক মানে শফিকুর রহমান, ওই জি, জামাতের। জি। আর হইলো তারেকের আচ্ছা, কাছে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওরা ওইটা নিয়ে মাথা ঘামায়, আমরা এটা নিয়ে এখন আপাতত মাথা ঘামাইতেছি না। কারণ এখন ওই শফিকুর রহমান সাহেব নাকি একটা বিবৃতি, শফিকুর রহমান না, জামাত থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। জামাত কিন্তু ওই ওনার ভাতিজার সাথে যে মিটিং হলো ওইটা গোসা হয়েছে। ওরা বলছে যে একটি মাত্র রাজনৈতিক দলের সাথে যে মিটিং সভা হইলো, অন্যদেরকে ইগনোর করা হইলো, এটা কোনো হইলো। এবং ওনার এনসিপির পোলাপাইন বলছে যে আমরা মানে এই নির্বাচনের তারিখ ঘোষণা করা, তারপরে আপনার এই আবার সংস্কার ছাড়া, বিচারের অগ্রগতি ছাড়া যে করা হচ্ছে, সেটা কিন্তু আমরা দরকার হলে একটা দ্বিতীয় বিপ্লব করব। দ্বিতীয় বিপ্লব কিভাবে করবো এটা তারাই জানে। ইসমাইল ভাই কোথায় গেলেন? আপনি বলে যান, ইসমাইল ভাই আছে। আচ্ছা আসুক। তো এখন এই অবস্থা আর কি। তো ওনারা জি, মানে ওনারা এখন এই নির্বাচন নিয়ে আমাদের মাথা ঘামানি না। ওনারা যদি নির্বাচন করে যদি ওই শুনলাম নাকি ভাগাভাগি হয়েছে 220, 40, 30, মানে অঙ্কের মানে মিল আর কি। এত বড় ইয়ে তো ভাগাভাগি তো যোগ করাই মুশকিল, আমি অঙ্কে কাঁচা, বুঝছেন নাকি? তো ওনারা জি, এটা জি। করুক। আর হইলো যে করুক, করুক, তারেক করুক। সাহেবের কথা বলছেন, তারেক সাহেব তো ওই যে ওই প্রাসিয়াবা যেটা বললেন আমার মনে আছে। কবে এটা শিবিরের একটা মানে আমরা সম্মেলনে তারেক সাহেব গেছিলেন। ওখান থেকে দিয়ে উনি কি বলছিলেন, হ্যাঁ, একই মায়ের দুটি সন্তান, ছাত্র দল আর জি, জি। ছাত্র শিবির। শিবির। তারপরে ওনার মা তো দুইজন চিহ্নিত যুদ্ধ অপরাধীকে এদেশের পূর্ণমন্ত্রী করেছেন, ওদের গাড়িতে লাল পতাকা মানে লাল সবুজের পতাকা দিয়েছিলেন। তো আমরা যেগুলো ভুলি নাই। ওনার পিতা এদেশে যত রাজাকার আছে, যত মানে যুদ্ধ অপরাধী আছে, সবাইকে রাজনীতিতে পুনর্বাসন করছেন। গোলাম আচ্ছা, আজমকে আমরা জি, গোলাম জি, আজমকে ওখান থেকে নিয়ে আসছিলেন। তো সুতরাং জি। এগুলো তো আমাদের ইতিহাস তো মনে আছে, আমরা চলতেই তো ভুলি থাকবে। নাই এগুলা। আমাদের একটা জি, মেমোরি এত খারাপ না। জি। এই আর মুন্না, কি। তুমি আইয়ুব আলী ধন্যবাদ আপনাকে। এবং আমরা আমাদের বক্তব্য হলো নির্বাচন হোক বা না হোক, এখন দেশের মানুষের আর নির্বাচন নিয়ে এত আলোচনা করার দরকার নাই। দেশের মানুষের এত আমার মনে হয় সময় নষ্ট হচ্ছে প্রত্যেকের। যে এত সমস্যা, এত সন্দেহ একজনের উপর থাকলে কিভাবে হবে? এতভাবে যদি একজনের কাছে আকুতি মিনতি করতে হয়, উনি
দেখ, মুন্না, আইয়ুব আলী নামে এক ভদ্রলোক একটা কমেন্টস করেছেন, ওইটা কি আছে তোমার কাছে? আইয়ুব আলী, যে ওইটা যদি পাও একটু, যে মোহাম্মদ জিয়া বল, ভাই সেদিন কি, ভাই সেই দিন শেষ, গুম করার সময় নেই, কারীর বিচার হতে হবে, হোক। গণহত্যা কারা করছে? গণহত্যা কি? ওই হত্যা নিয়ে তো অনেক সমস্যা আছে। আচ্ছা, রোকেয়া প্রাচী, আপনাকে আমি এটা নিয়ে আসবো। প্রতীক ডক্টর ইউনূস ও তারেক জিয়া দুজনেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি। তাদের দুজনকেই দুজনের লক্ষ্য উদ্দেশ্য এক এবং অভিন্ন, আওয়ামী লীগ নির্মূল করা, মার্কের এজেন্ডা বাস্তবায়ন করা। জি, ধন্যবাদ আপনাকে। আইয়ুব আলী, একটা ইয়ে পাও কিনা দেখো একটু। দেওবন্দি, সব দিক সব দিকে কেবল অস্থিরতা এবং নৈরাজ্য বিরাজ করছে, এমন তো অবস্থায় আওয়ামী লীগ খুবই প্রাসঙ্গিক। জি, আমরা ওই যে একটা নির্বাচনের কথা বলতে পারছি না, নূর নবী জার্নালিস্ট, আসিফ নজরুলের বিচার রোকেয়া প্রাচী আপা চাই কিনা? হ্যাঁ, রোকেয়া প্রাচী আপাকে পাচা থেকে শুনতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ নবী আপনাকে। আইয়ুব আলী বাইরে ইংরেজিতে লিখছেন, এই যে তারেক রহমান অ্যান্ড ইউনুসের বৈঠক ন- নতুন কিছু না, নতুন কিছু। ওরা সবাই এক এবং ওই ভিন্ন, অভিন্ন অভিন্ন আওয়ামী লীগের বিরুদ্ধে, সো দ্যাটস নাথিং নিউ। নাথিং নিউ। মানে এর এক এবং অভিন্ন। আইয়ুব আলী, আপনাকে ধন্যবাদ। তারা নতুন কিছু নয় এই বৈঠক। ধন্যবাদ আপনাকে। এরপর আর কে কে রয়েছেন? পাগল না হলে এরকম কথা কেউ বলে না, কাকে বলছেন বুঝি নেই। পরাগ আহমেদ, শেখ হাসিনার অভাবে বাংলাদেশ এখন ইতিম। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ জিয়াবুল, জনগণকে টাকার বিনিময়ে ভোট নিয়ে নির্বাচনের পরে চাঁদাবাজ দুর্নীতি করতে পারবে। আচ্ছা, যাই। আনিসুর রহমান, 5ই আগস্টের পর খালাস পাওয়া দেশের 2 দণ্ডিত আসামি মহামিলন হলো লন্ডনে। ও বাবা! এ তো কবি, সাহিত্যিক। মানে সাইফুল নারাইল, তিনি বলছেন ইউনূস মূলত ব্যবসায়ী, অগাধ টাকা হয়েছে, তাই রাষ্ট্রপ্রধান হওয়ার ইচ্ছা জেগেছে। জি, উনার টাকা পয়সা কিভাবে আপনি দেখেছেন কোথাও? টাকা পয়সা উনার নাই। টাকা থাকলে তো উনি বীরাঙ্গনা গাজী কারখানায় একদিনে 5 শতাধিক শ্রমিককে জীবন্ত অগ্নিদগ্ধ করে হত্যার বিচার কি হবে? আচ্ছা, এটা নিয়ে কোনো খবর কিন্তু প্রকাশিত হয়নি। ওখানে আসলে কেউ মারা গেছে, কিন্তু এক পর্যায়ে মনে হয় মরেছে, বলেছিল ওখানে কেউ মারা যায়নি। যে রোকেয়া না, না, প্রাচী আপা ওখানে কিছু মারা গেছে। জানেন কিনা? মারা এটা যেটা কিন্তু হচ্ছে বলেন তো একটু। এটা অনেকগুলো তো বিষয় থাকে এখানে। আগুনে স্বীকার করছে যে 174 জন তো শুধু আগুনেই মারা গেল। না, পরে ওখানে পরবর্তী প্রায় 500 জন যে বলেছে ভুল বলেননি, যিনি বলেছেন, প্রশ্ন করেছেন, এরকমই মারা গেছে। এবং সেই যারা মারা গেছে তাদের পরিবারের লোকজন এসেছিল সেই লাশ নেওয়ার জন্য, সেই লাশটাও ফেরত দেওয়া হয়নি, কারণ ফেরত দিলে লাশ জানাজানি হয়ে যাবে, সেজন্য লাশগুলোকেও গুম করে ফেলা হয়েছে। কেউ একজন যেন প্রশ্ন করছিল যে গুম করে ফেলতে পারে আমাকে না কাকে যেন। তা আমি বুঝলাম যে আওয়ামী লীগ আমলে গুমের কিন্তু প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এই আমলে এই যে লাশের প্রশ্ন করেছেন উনি, এই লাশগুলোকে গুম করে ফেলা হয়েছে এবং পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন, সমাবেশ করেছেন, তাদেরকে কোনো লাশের কোনো হদিস দেওয়া হয়নি, লাশ ফেরত দেওয়া হয়নি। তবে ওখানে যে 500 মতো মানুষ মারা গেছে এটা প্রমাণিত সত্য, এবং এই লাশগুলোকে তারা ওখান থেকে সরিয়ে ফেলেছে, কোথাও কবর দিয়েছে বা কি সেটা জানি না, কিন্তু পরিবার লাশ ক্লেম করেছিল, পরিবারদেরকে লাশ দেওয়া হয়নি। এটা একটা। আচ্ছা, আরেকটা আচ্ছা, হচ্ছে, আচ্ছা। আরো একটা বিষয়ে কথা হচ্ছিল, কি যেন একটা প্রশ্ন, আমি একটা কথা শুধু একটু বলি। ও একজন আমাকে প্রশ্ন করছিলেন যে একটা শাস্তি বিষয়, সেটাতে আসবো। ইসলাম ভাই, আপনার দায়িত্ব আমাকে মনে করিয়ে দিবেন। আমি একটা আচ্ছা, জি, জরুরি কথা আসিফ বলতে চাই। নজরুল, আসিফ নজরুল সাহেবের। হ্যাঁ, জি, আপনাকে জি, মনে করিয়ে দিবেন। আপনার বলেন। উনি উনি অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখুক, এটা শেষের দিকে বলবো, ওনার প্রশ্নটা আচ্ছা, ঝুলে ঠিক আছে, থাকুক। ঠিক আছে। জি, দেখেন, জি। নির্বাচনের কথা, নির্বাচন তো এখন হবে না, এটা তো নিশ্চিত। এখন যেভাবে বিএনপি আর জামাত সহ স্বাধীনতা বিরোধীরা একজোট হয়ে গেছে, তার ফলে কি হচ্ছে দেখেন, 5ই আগস্টের পরে কিন্তু আমরা দেখেছি বিএনপি জামাত মিলেই কিন্তু জনগণের উপরে হত্যা, সহিংসতা এগুলো কিন্তু মিলেমিশেই করেছে এবং নিজেরাও মারামারি করেছে। 14 বছরের বয়সী একটা মেয়েকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল নেতা তার কাছে বিয়ে দেয়নি, সেই কারণে সেই 14 বছর বয়সী মেয়েটার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। তো আমরা দেখেছি যে বিএনপির যুবদল, ছাত্রদল নিজেরা মারামারি করেছে, জামাত শিবিরের সাথে মারামারি হয়েছে, আওয়ামী লীগের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, সাধারণ মানুষের উপর করেছে। এবং এখন যেটা এটার মাত্রাটা বাড়বে, এখন মিলেমিশে
মব বাহিনী সহ, এনসিপি সহ, এখন কিন্তু এই এবি পার্টি সহ সবাই মিলেমিশে দেখবেন জনগণের উপর আর নিষ্পেষণটা বাড়বে, দিনে দিনে বাড়বে। যদিও আমাদের সংবাদপত্রের বাক স্বাধীনতা নেই, আমরা অনেক কিছু জানবো না, কিন্তু এগুলো বাড়বে। আচ্ছা, ওই ভদ্রলোক উনি হয়তো অধীর আগ্রহে আছেন, ওনার প্রশ্ন উত্তরটা দিয়ে দেই। 5ই আগস্টের আগে বাংলাদেশের আজকের এই মেটিকুলাসলি চক্রান্তের সাথে যারা যারা জড়িত, 5ই আগস্টের পরবর্তী সময় যে সকল হত্যা, নিপীড়ন, সহিংসতা, ধর্ষণ যা কিছু ঘটেছে বাংলাদেশের আজকে এই ধ্বংসের দরকারে আসার জন্য যে বা যারা জড়িত, অবৈধ অসাংবিধানিক এই সরকার গঠনের ক্ষেত্রে যারা যারা সম্পৃক্ত, ইন্ডিমনিটির ক্ষেত্রে যারা যারা সম্পৃক্ত, এর মধ্যে আমাদের শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, রাজনৈতিক নেতা, অবৈধ অসাংবিধানিক যত আছে উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকের কঠিন কঠোর বিচার করা হবে। একজনের বিচার করা মানে তো আমার সাথে তার ব্যক্তিগত শত্রুতার জন্য না, এরা প্রত্যেকেই আমাদের শত্রু, দেশের শত্রু। তার মধ্যে যে আছে, যারা আছে, সেখানে আমার বন্ধু থাকতে পারে, আমার পরিচিত লোক থাকতে পারে, আপনার ভাই বোন থাকতে পারে, আমাদের ভাই বোন থাকতে পারে, পরিবারের সদস্য থাকতে পারে, আপনার এক্স থাকতে পারে, আমার এক্স হাজব্যান্ড থাকতে পারে, এক্স বয়ফ্রেন্ড থাকতে পারে, হোয়াট এভার হি ইজ অর শি। রাষ্ট্রের বিরুদ্ধে যারা যারা রাষ্ট্রদ্রোহী, যাদের জন্য রাষ্ট্র আজকে বিপর্যস্ত, যাদের জন্য রক্ত ঝরেছে বাংলাদেশে, যাদের জন্য বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস, যারা স্বাধীনতা বিরোধীদের কাছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেছে, তাদের প্রত্যেকের কঠিন কঠোর বিচার হবে এবং সে বিচার আমরা চাই, নিশ্চিত করতে চাই। আপনি চান কিনা নিজেকে প্রশ্ন করেন। জি, জি, ধন্যবাদ। চমৎকার বলেছেন এবং খুব সুন্দর করে বলেছেন। সেইজন্য আপনাকে আবারও ধন্যবাদ। বর্তমান আর ৭৫ এর মধ্যে কোনো পার্থক্য নেই। আব্দুল হাই, কোন পার্থক্য চান? আচ্ছা, আরো দেখাও মুন্না আরো। ধন্যবাদ আপনাকে ইয়াকুব হোসেন জনি। ইসমাইল ভাইয়া, আমার প্রশ্নের উত্তরটা একটু দিন। উনার প্রশ্ন আ ও ও প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন, ৭৫ এর আওয়ামী লীগের অবস্থা কিরকম ছিল? তা ৭৫ এর যারা জন্ম নেয়নি তারা জানে না। যদি একটু বলতেন তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে একটু কর্মীরা একটু যাতে সাহস পায়। জি, ইয়াকুব হোসেন জনি, এটা আমাদের এই যে মুক্তিযোদ্ধা ভাই উনি বলতে পারবেন। এই প্রশ্নটা আবার পড়তে হবে আমাকে? আপনাদের কাছে একটা প্রশ্ন, ৭৫ আওয়ামী লীগের অবস্থা কিরকম ছিল? তা ৭৫ এর যারা জন্ম নেয়নি তারা জানে যদি যে একটু বলতেন। আচ্ছা, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে একটু সাহস পায়, মানে একটু সাহস পেত। মানে আবার ঘুরে দাঁড়িয়েছে সেই ধরনের কিছু শুনতে চাচ্ছে সম্ভবত। জি, জি। আপনারা জানেন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে, এটা হলো 15ই আগস্ট, আবার 3রা নভেম্বর জেলখানার মধ্যে আমাদের 4জন জাতীয় নেতাকে, যারা মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে হত্যা করা হয়। এবং আওয়ামী লীগের তৃণমূল থেকে আরম্ভ করিয়া মানে আপনার এই, কেন্দ্রীয় নেতা পর্যন্ত সবাই কিন্তু তখন তাদের কিন্তু বন্দী করা হয় এবং অকথ্য নির্যাতন করা হয় জেলখানাতে। আওয়ামী লীগের এমন কোন নেতা নাই যারা নির্যাতনের শিকার হয়নি। কিন্তু আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হয়েছে। মানে তখন মানে আওয়ামী লীগের নামটা নেওয়া যাইত না, লুকাই লুকায় নাম নেওয়া লাগতো। 1981 সালে 6 বছর পরে শেখ হাসিনা যখন বাংলাদেশে আসে, তখন আওয়ামী লীগ আবার তার মানে প্রাণটা ফিরে পায়। এবং উনি শুধু মাত্র 34 বছর বয়সে দুইটা মানে আপনার ছোট বাচ্চাকে অন্য ভিন দেশে, এবং ওনার বোন যখন ছিল 17 বছরের একজন বালিকাই বলা যায়, তার কাছে রেখে 34 বছর বয়সে বাংলাদেশে আসে। সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে দলকে সংগঠিত করে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তো আওয়ামী লীগের পথটা কোনোদিনই মসৃণ ছিল না। বঙ্গবন্ধু, বললাম না, বঙ্গবন্ধু পাকিস্তানে 23 বছর মানে পাকিস্তান ছিল, এর মধ্যে 13 বছর 8 মাস উনি জেলে ছিলেন। তো আওয়ামী লীগের পথ কোনো সময় মানে মসৃণ ছিল না, এখনো মসৃণ নাই। এবং ওই তোফাইল ভাইয়ের একটা কথা মনে পড়ে, 31শে ডিসেম্বর 1975 সাল, সেদিন জিয়াউর রহমান দালাল আইন বাতিল করিয়া সমস্ত রাজাকারকে দিয়ে মুক্ত করে দেয়। তো বললো যে আমরা জেলে, আর সমস্ত আমাদের সামনে দিয়ে সমস্ত রাজাকাররা বের হয়ে যায়। তাহলে এই ইতিহাসগুলো তো আমাদের জানা দরকার। এই রাজাকারকে কারা পুনর্বাসিত করছে?
কারা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন এমএসসি তে চাকরি দিছে, তারপরে কে বঙ্গবন্ধুর খুনের ব্যাপারে ইন্ডেমনিটি আপনার সংসদে পাশ করছে। তো এই কথাগুলো আমাদের মনে আছে। এত অত্যাচারের মধ্যেও আওয়ামী লীগ কেম ব্যাক। তো আমাদের এবারে সৌভাগ্য হলো তাদের একটা ইচ্ছা তাদের একটা পরিকল্পনা ছিল আমাদের নেত্রীকে হত্যা করার এবং তাদের দুই বোনকে হত্যা করা। তারা ওই সময় অলৌকিকভাবে তারা বেঁচে গেছিল, মানে দেশে ছিল না বলে তারা বেঁচে গিয়েছিল। তো এবারে তাদেরকে হত্যা করারও একটা তাদের প্ল্যান ছিল। তো সেটা আমাদের বাংলাদেশের ভাগ্য বলবো, মানে আজকে তারা অন্তত তাদের জীবনটা আছে বলেই আমরা আজকে মানে একটা আশা করতেছি যে আমরা আবার তাকে মানে ইয়ে করেই তাকে লক্ষ্য করিয়ে হয়তো আমরা আবার একত্রিত হচ্ছি, আমরা আবার আওয়ামী লীগ আবার একটা স্বপ্ন দেখতেছে। তো আমরা আশা করি যে আপনারা যেটা বলছেন আওয়ামী লীগের আবার ঘুরে বিপদটা দাঁড়াবে। সব সময় ছিল, এখনো আছে। এখন এই বিপদটা আওয়ামী লীগ কেটে উঠবে ইনশাল্লাহ। জি, জি, হ্যাপি খান ভাই তারেক রহমান ব্রিটিশ নাগরিক, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে। এটা কতটুকু সত্য? আচ্ছা, এটা আমার খুব একটা জানা নেই। তবে নানান ধরনের কথা বাজারে প্রচলিত আছে। আর তারপরে অন্য কেউ আ হাসনাইন খান একজন দেশের শত্রুকে দেশের সরকার প্রধান বানিয়ে দেশের সাথে বেইমানি করেছি। জি, অনেকের উপলব্ধি হচ্ছে এখন যে ভুল হয়েছে। আদ্রিতা রহমান জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। আমি আওয়ামী লীগকে সমর্থন করি। তাহলে কি আমার সাথে জাতীয় ঐক্য আ করলেন নাকি আমাকে নাগরিক হিসেবে নিগৃহীত করল? আচ্ছা, ওই সবাই যারা আওয়ামী লীগ করে ওরা সবার সাথে ওরা নিগৃহীত করল। বিশ্বজিৎ মল্লিক, এখন দেশে জঙ্গি হামলা হবে নির্বাচন সঠিক সুষ্ঠু না হলে। আচ্ছা, ঠিক আছে। রোকেয়া আপা এটি বলছেন হুমায়ুন কবির স্বপন। রোকেয়া আপা আমাদের ফেনীর গর্ব। আপনার বাড়ি কি ফেনী নাকি? বাংলাদেশ আওয়ামী লীগের খাঁটি সৈনিক। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওরে বাবারে! ফেনী, ফেনী, ফেনী। জি, জি, জি। মাওলানার দায় ইউনূস তারেককে টাকার অফার দিতে গেছে। উনার টাকা পয়সা নাই ভাই। তাহলে রাষ্ট্রীয় টাকা দিবে হয়তো। আচ্ছা, ১৩ বার যে আ শায়লা হক জনগণের টাকায় ফটো সেশন করা, হ্যাঁ, ফটো সেশন করা ইউনূস কাকু একদিন তোমার এই বাংলার মাটিতেই বিচার হবে। বিচার করবে ১৮ কোটি জনতা। জি, ধন্যবাদ শায়লা হক আপনাকে। খায়রুল ইসলাম ২ বদমাসের বৈঠক। ভাইরে ওই যে লন্ডন বৈঠক, না? আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসাদ ইসলাম মেম রোকেয়া প্রাচী একটা অগ্নিকন্যা। সাবেক সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সকল গুণাবলী মেমের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আবার না, তবে আপনি পরিশ্রম করছেন। আপনি কথা বলতেছেন। রাজ্জাক সাহেবও কথা বলছে। আমি রাজ্জাক সাহেবকে ফলো করি। তাজুল ইসলাম টেকনোলজি 04 বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে ঈদ আসলে ভাড়া হয়ে যায় দ্বিগুণ। হ্যাঁ, তবে ঈদের সময় কিন্তু আমাদের প্রধান উপদেষ্টাকে অনেকে রিকোয়েস্ট করেন ক্ষমতায় থেকে যাওয়ার জন্য। উনি যদি সেই রিকোয়েস্ট রাখেন তাহলে অবশ্যই থাকবেন। আ মোহাম্মদ রাইফেলই তো না? আচ্ছা, বাবারে আমরা মনে করি আওয়ামী লীগ আবার আসবে। জি, ধন্যবাদ। জি, অনেক কথা শুনছি। বিশ্ব বেহায়া ডক্টর সুমন খান ইউনুসকে বাংলাদেশের মানুষ আগে চিনতে পারেনি। জি, এতদিন পরে আ এখন হাড়ে, হাড়ে টের পাচ্ছে এটাই বাংলাদেশের মানুষের জন্য ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ এখন চিনতে পারছেন। হ্যাঁ, ১১ বার উনি যে বিদেশ গেছেন এই মধ্যে, ১১ বারে তো মানে কি হলো তাইলে? ১১ বারে কেউ কিছু জানতে পেরেছে কিনা বুঝতে প্রাচী আপার ওখানে অনেক গরম না? আমরা শেষের দিকে চলে এসেছি আপা। আমাদের টক শো ডায়ালগ ফর ডেমোক্রেসি আপনারা যারা দেখছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। শেষ করব না। ধন্যবাদ জানাই। আপনারা এখানে লাইভটি শেয়ার করে দিবেন। বিষয় হচ্ছে সমসাময়িক। আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা এখানে রয়েছেন। রোকেয়া প্রাচী আপা রয়েছেন। প্রাচী আপা, জি। একটা গরম তথ্য লাগছে দিই, না? সেটা শেষ করছি না, শেষ ক্লোজিং দেন, ক্লোজিং দেন। না ক্লোজিং না, আমি একটা তথ্য দিই। 5ই আগস্টে আমরা জানি ডিপ স্টেট কনস্পিরেসি ছিল, তার সাথে বাংলাদেশে জঙ্গি সংগঠন ছিল এবং লস্করে তৈয়বা যে জঙ্গি জি। সংগঠন তাদের কিন্তু স্বীকারোক্তি পাওয়া গেছে যে 5ই আগস্টে বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চলেছে, যে হত্যাকাণ্ড চলেছে, সেই সময় তাদের সম্পৃক্ততা ছিল। তো আজকে এই জঙ্গি সম্পৃক্ততা দিয়ে, জঙ্গি সন্ত্রাসীদেরকে দিয়ে, ক্রিমিনালদেরকে দিয়ে যারা বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়েছে, ক্ষমতা দখল করেছে এবং আজকে বাংলাদেশকে দুই খণ্ডে বিভক্ত করেছে, স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে।
এবং 1971 সেই পরাজিত শক্তির সাথে হাত মিলিয়েছে, জঙ্গিদের সাথে হাত মিলিয়েছে। এবং এই মুহূর্তে পৃথিবীতে জঙ্গি, যত ইসলামিক জঙ্গি আছে, সেই জঙ্গিদের সকলের নেতা হিসেবে কিন্তু ডক্টর ইউনূসকে বলা যেতে পারে। কারণ বিদেশি জঙ্গিদেরকে নিয়েই কিন্তু তিনি বাংলাদেশের জঙ্গি তৎপরতাটাকে লিড দিচ্ছেন। আমাদের এটা ভুলে গেলে চলবে না যে নির্বাচন তো তারা দিবে না, কিন্তু বাংলাদেশকে যেখানে নিয়ে যাচ্ছে, তো সেই যে জোটটা এখন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিচ্ছে, বাংলাদেশের স্বাধীনতাকে তারা কুক্ষিগত করেছে, তো তাদের বিরুদ্ধে জনগণকে আসলে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ একা দাঁড়ালে হবে না, আজকে জনগণকে দাঁড়াতে হবে। এবং যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদেরকেও আমি অনুরোধ করব যে আমাদের দেশে বিদেশে যে সকল বাঙালিরা আছেন, লন্ডনে যে নজিরবিহীন প্রতিবাদ হয়েছে, এবং এই প্রতিবাদটা কিন্তু আমার কাছে মনে হয় যে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে, এবং সেটা হচ্ছে ডক্টর ইউনূসের পতনের মানে প্রথম ধাপ তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষকে দেশের পক্ষে কথা বলতে হবে, চুপ করে থাকলে হবে না। রবীন্দ্রনাথের শাহজাদপুরের কুঠিবাড়িতে সশস্ত্র হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটি ঘটেনি। কাজে আজকে রবীন্দ্রসঙ্গীত যারা নীরবে নিভৃতে শোনেন, দুঃখে, আনন্দে, ভালোবাসায়, বেদনায়, তাদেরকে অনুরোধ করব যে কেন রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে ভাঙচুর হবে? এই দেশ কোন দিকে যাচ্ছে এটা যদি আজকে জনগণ বুঝতে না পারে, যে জঙ্গিরা আমাদেরকে গ্রাস করে ফেলছে, লস্করে তৈয়বারা আমাদেরকে আজকে নিষ্পেষিত করছে, এবং তাদের জনক এই ইউনূস, তাকে হটাতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং এই হটানোর ক্ষেত্রে আওয়ামী লীগ জীবন দিতে প্রস্তুত। শেখ হাসিনার জি নির্দেশে আওয়ামী লীগের লোকজন রাস্তায় নামবে, কিন্তু জনগণকে দায়িত্ব নিতে হবে। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার বলেছেন। রাজ্জাক সাহেব, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে রোকেয়া প্রাচিয়ে পাও যেটা বললেন, লস্করে তৈয়বার সংশ্লিষ্টতা, তারাই খুন খারাপি করেছে বাংলাদেশে জুলাই আগস্টে। খুন খারাপি, মারামারি, কাটাকাটি, গুলি কারা করেছে প্রত্যেকে স্বীকার করছে। এই সময়ের কিন্তু একটা সবাই সত্য কথা বলে, সবাই বলে দিচ্ছে লস্করি তৈয়বাও তারা স্বীকার করেছে কারা কারা মারামারি করেছে, কারা রাইফেল নিয়ে ঘুরেছে তারাও বলছে, কারা আগুন জ্বালিয়েছে, কারা পুলিশ মারিয়েছে, মেরেছে, সবকিছু সবাই স্বীকার করেছে। কিন্তু পুলিশ আত্মরক্ষার্থে হয়তো কিছু গুলি করেছে, রাষ্ট্র আক্রান্ত হয়েছিল তখন। কিন্তু শেখ হাসিনাকে বলা হচ্ছে কি গণহত্যাকারী। কিভাবে কাকে হত্যা করলেন, কাকে অর্ডার দিলেন, এই কথাটা কিন্তু আওয়ামী লীগের কেউ কিন্তু ক্লিয়ার করছে না। কেন গণহত্যাকারী বলছে? কারা হত্যা করছে তারা তো স্বীকারই করছে, কিন্তু বলা হচ্ছে শেখ হাসিনা গণহত্যাকারী। এটা কি, আপনার একটা জবাব আমরা শুনতে চাই। জি, আমার একটা ছোট্ট জবাব আছে, এটা পরিষ্কার। এটা আমরা না, এটা ওদের কথাই ওইটা প্রমাণিত। এখন এই যে আপনার জুলাই অগাস্টে এটাকে বিপ্লব বলা হচ্ছে, তো বিপ্লবটা বিপ্লব না, বিপ্লব বা গণ অভ্যুত্থান বলা হচ্ছে। তো ইউনূস সাহেব মানে নিউ ইয়র্ক গিয়া ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে কি বলছিলেন সেদিন? উনি বলছিলেন যে ইট ওয়াজ নট এ সার্টেন থিং নো। হ্যাপেন্ড, মানে ইট ওয়াজ এ মেটিকুলাস প্ল্যান, হ্যাঁ, মেটিকুলাস ডিজাইন অ্যান্ড অয়েল ডিজাইন, হ্যাঁ, অয়েল প্লান্ট। তাহলে উনি তো স্বীকার করছেন, এটা এটা উনি স্বীকার করছেন যে এটা জি আপনার বিপ্লব না, জি এটা হচ্ছে একটা মেটিকুলাস প্ল্যানের একটা জঙ্গি অভ্যুত্থান। আর দুই জি, নম্বর হতে হলো যে মানে ওই যে হত্যার কথা বলা হইলো, সে আমরা হত্যার আমরা মধ্যে রাজ্জাক সাহেব, আমরা একজন অতিথিকে একটু যদি আমি একটা সেকেন্ড আমি শেষ জি করি। হত্যার কথা জি ওনাদের যে প্রথম যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কি বলছিলেন যে যতগুলা মানে হত্যাকাণ্ড ঘটছে তার 7.62 রাইফেলের মাধ্যমে হয়েছে। এটা তো ওনারাই স্বীকার করছে, এটা তো আমাদের কোনো প্রমাণের প্রয়োজন না। জাতিসংঘের রিপোর্টে কি আছে বলছে যে মানে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এটা 12% হয়েছে আপনার পুলিশের গুলিতে, বাকিগুলা অন্যান্য একটা বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে যদি জি 834 জন যদি আপনার সরকারি হিসাব অনুযায়ী যদি হয়, 12% কত হয়? 100 হয়। তাহলে 734 জন, এর মধ্যে আবার বহু শহীদ ফেরত আসতেছে। এগুলাকে জি কিছু জি কিছু জি জি ছেলে পেলেকে লুকাইয়া বলা হয়েছে এটা শহীদ, এখন আবার ফেরত আসতেছে। তো এগুলো সবগুলো তো মেটিকুলাস প্ল্যানের অংশ। তো এগুলাকে বলে কি আপনার শাক দিয়ে কি মাছ দেখা যাবে? এখন ওনাদের মুখ থেকেই ওই মানে হত্যাকাণ্ডের মানে তথাকথিত গণহত্যার আপনার, তাইলে আপনি যদি গণহত্যা ওইটাকে বলেন, আজকে মবে যে হত্যা করতেছে, এটা এটা কোন হত্যা?
জি, 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 ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ বিএনসিসিও। তাকে স্বাগত জানাচ্ছি। যে আমাদের ২ জন অতিথি ধন্যবাদ। আমরা একদম আসসালামু শেষ আলাইকুম স্যার। পর্যায়ে এসেছি। রোকেয়া প্রাচী এবং আমাদের রাজ্জাকুল হায়দার চৌধুরী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া প্রাচী আপা অনর্গল কথা বলে যাচ্ছেন, সবসময় বলে যাচ্ছেন। আপনার কথাও আমরা সবসময় সব চ্যানেলেই আপনি সময় দিচ্ছেন এবং দেশের মানে সমস্যাগুলো তুলে ধরছেন। এখন আমরা যেই প্রশ্নে আছি, আপনি একবার বলেছিলেন যে ৪০০ হয়তো পুলিশ রাষ্ট্র আত্মরক্ষার্থে হয়তো পুলিশের ভূমিকা থাকতে পারে হত্যাকাণ্ডের বিষয়ে যেগুলো প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আপনি বলেছেন ১,০০০ এর মতো খুন করেছে অন্য পাবলিক কারা কি? রাজ্জাক সাহেবকে আমি সেই প্রশ্ন করেছিলাম। আপনি এটা আরো সুন্দর করে এনালাইসিস করতে পারবেন। আপনার দৃষ্টিতে কি মনে হয় স্যার? দেখুন, এখন তো কার্টুনটা একটু একটু করে উঠছে এবং অনেক কিছু পরিষ্কার হচ্ছে, স্পষ্ট হচ্ছে জি, এবং আপনার যে কোট আনকোট মেটিকুলাস প্রিপারেশন, মেটিকুলাস ডিজাইন এবং আপনার হোমওয়ার্ক জি, জি, যেটি দীর্ঘ অনুশীলন করে নকশ করে জি, বাস্তবায়ন করা হয়েছে। এখানে স্নাইপার যে উপাদান, এটি খুবই কার্যকর এবং কন্ট্রোলড একটা অবস্থা আমরা জি, দেখেছি কার্যকর হয়েছে। জি, আমাদের সাবেক ওয়ান স্টার জেনারেল, সাবেক মাননীয় নির্বাচন কমিশনার, বর্তমানে উপদেষ্টা মন্ত্রীর জি, মর্যাদায়, তিনি জি, কিন্তু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারলেন না, হোঁচট খেলেন আকারা বাস্তব চিত্র তুলে ধরবার কারণে। এবং জি, তার সেই বক্তব্যের পরে তাকে ২ বার পোর্টফোলিও বদল করে দেয়া হয়েছে এবং এখন পর্যন্ত হিসাব বাইরে। আর আপনার ইন দ্য ক্যাবিনেট, ওই অর্থে বলছি। আর জি, আপনার এই নড়াই এবং কুমিল্লা, মানে কর্কট ক্রান্তির ২ জি, মাথায় বাংলাদেশের উপর দিতে গেছে, দুটি কিন্তু আপনার স্নাইপার রাইফেল পাওয়া গেছে ২ ধরনের এবং সেগুলো কনফিসকেটেড হয়েছে, সেটিও আমরা জানি এবং কাদের কাছ থেকে মোটামুটি সেটিও আহ, এখন হুম, পাবলিক ম্যাটার। তো এইভাবে যদি আরো উপকরণ বেরিয়ে আসে, জি, লজিস্টিক্স উপকরণ যদি বেরিয়ে আসে, এবং সেগুলো সবচেয়ে বড় সাক্ষ্য কিন্তু হিসেবে কাজ করবে। হুম, এখন খেয়াল করে দেখেন, আমাদের ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট হচ্ছে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী। তারা আপনার যাদেরকে জীবন রক্ষার্থে কিন্তু আইএসপিআর প্রকাশ করে দিয়েছে। সেখানে মাননীয় তৎকালীন সাবেক প্রধান বিচারপতি এবং মাননীয় সাবেক বিচারপতি উভয়ের নাম শোভা পাচ্ছে। এখন তারা কখন ওই রেফারেন্সটি প্রণয়নে সহায়তা করলেন, কিভাবে তার উপর ভিত্তি করে আপনার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন হলো, এই বিষয়টা নিয়ে গুরুতর প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অঙ্কিত হয়ে গেছে। এখন একটা গোঁজামিলের পরে আরেকটা গোঁজামিল, এইভাবে আপনি যে ফাসাদটা গড়ে তুলেছেন, সেটা তো হুড়মুড় করে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জি, মোরাল বেসিস হচ্ছে সবচেয়ে বড় বেসিস ফর রানিং আ শো, আ গভর্নমেন্ট। সেটা কি জি, আর অবশিষ্ট আছে? এবং জি, সেজন্যই কিন্তু আবারও জনগণের করের টাকা আপনার আহ, খরচ করে এই জি, প্রথম শ্রেণীর আপনার আতিথেয়তা গ্রহণ করলেন, আকাশে বাণিজ্যিক একটি বহরে নামলেন এবং এই ৪ দিন যে বিল মেটালেন, কার টাকায় এবং কেন? মূলত একটা আপনার স্থিতাবস্থা বজায় রাখবার প্রয়োজনই তো। কারণ অন দ্য গ্রাউন্ড প্রেশারটা
দিন দিন বাড়ছে। সাবেক নগর পিতার তরুণ তুর্কি পুত্র, তিনি কিন্তু মোটামুটি জমিয়ে ফেলেছিলেন। এখন তাকে আপনার পার্টি হুপিং এর আওতায় নিয়ে এসে নিষ্ক্রিয় করা এবং সেই জন্য যাবতীয় যা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন সেটি নিশ্চিত করা এবং ৩ উপদেষ্টার পদ থেকে দাবি থেকে বিএনপিকে সরিয়ে নিয়ে আসা। বিশেষ করে যিনি কানেক্টিকাট থেকে এসে নাজেল হয়েছেন সেই রজার ওরফে খলিল রহমান, তাকে সার্ভাইভ করানো, এই সবকিছু কিন্তু আপনার এট হুজ এক্সপেন্স, জনগণের করের টাকা। আজ হোক কাল হোক এটা কিন্তু আপনার রিকনসাইলমেন্টের ইস্যুটা আসবে এবং জনগণের করের টাকা বিচার করার হবে। জি জি আকাঙ্ক্ষা হিসেবে এখন যে বিষয়টা সবচেয়ে বার্নিং সেটি হচ্ছে যে অভিযোগ ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, এর সঙ্গে ওই স্নাইপার রাইফেলের সম্পর্ক আছে, এর সঙ্গে আপনার এই যে বুজরুকির মাধ্যমে এই বাকি রাষ্ট্রাচার যা আপনি জনসমক্ষে হাজির করেছেন, সবকিছু মিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু বিরাজমান। আপনার একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে পড়েছে সরকার। এখন আপনি গিমিক দিয়ে বাজিকর ভূমিকায় রত হয়ে আপনি হয়তো তাৎক্ষণিকভাবে এসি সরকার, পিসি সরকার কিংবা জুয়েলারদের ধূম্রজালকে অতিক্রম করে বড়সড় ধূম্রজাল তৈরি করতে পারেন, যেহেতু আপনি বড় মাঠের খেলোয়াড়। কিন্তু সেটারও কিন্তু একটা লিমিট আছে। ইলাস্টিকটা টানতে টানতে এমন জায়গায় যদি নিয়ে যায় ওটা কিন্তু ছেড়ে যাবে একটা পর্যায়ে, তখন কি হবে? প্রপাত ঘরের সেই গল্পের মতো প্রপাত ধরণীতল হতে হবে, এটা তো নিশ্চিত। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। শেষ মুহূর্তে আপনার এসছেন তানভীর হায়দারের কমেন্টসটা কোথায় আমরা ঠিক দেখতে পাচ্ছি না। মুন্নাকে সবাই রিকোয়েস্ট করছে যে তার অবস্থার কমেন্টস গুলো যেন একটু দেখানো হয়। কিন্তু আমরা যাই শেষ মুহূর্তে আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের আজকের গেস্ট রাজ্জাকুল হায়দার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, রোকেয়া প্রাচী। ওখানে অনেক গরম বিরাজ করছে, আমরা এটা দেখতে পাচ্ছি। রোকেয়া প্রাচী আপনাকে অনেক ধন্যবাদ স্যার। শেষ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে আমাদের অনুষ্ঠানকে আরেকটু কালারফুল করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং শেষ মুহূর্তে যেই কথাটি আমরা শুনতে চাই, বলতে চাই, দেশের মানুষ শান্তি চায়। দেশের টাকা অর্থ অপচয় করে কেউ বিদেশ ঘুরে পিকনিক করবেন বা হানিমুন করবেন, এইটি দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না এবং সবাই আশঙ্কার মধ্যে আছেন আগামী ২-১ দিনের মধ্যে আবার বিদেশে কোন অ্যাওয়ার্ডের খবর এসে যায় বাংলাদেশে, আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা আবার দেশ থেকে দেশের মানুষ দেশের কাজে পাবে না, এটি মানুষ আর দেখতে চায় না। আমরা চাই আমরা অ্যাওয়ার্ড জনগণের সাথে কাজ করে, জনগণ কাজ করে বাংলাদেশকে একটা শান্তি উপহার যদি তিনি দিতে পারেন, তাহলে এটাই হবে বাংলাদেশের জন্য একটা বড় অ্যাওয়ার্ড এবং বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য অ্যাওয়ার্ডটা তিনি আসলে দিতে পারেন। সেই প্রত্যাশায় আমরা রইলাম। তার লন্ডন বৈঠক নিয়ে অনেক কথা হয়েছে, লন্ডন যাওয়ার বিষয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে, সবাই বলেছেন, দেশের মানুষও বলছে। সত্য মিথ্যা আমরা এখন সবাই বিচার করব, বিবেচনা করব। বাংলাদেশে যেন আগামী সুষ্ঠু একটা নির্বাচন হয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি ডায়ালগ ফর ডেমোক্রেসি। জি, অনেক ধন্যবাদ।